আচ্ছা, আজকে আমরা অনেক কিছু জিনিস শেখার চেষ্টা করব, যেটা হলো ফেসবুক কনভার্সন এপিআই আমরা ব্রাউজার সাইট শিখেছিলাম। আজকে আমরা ফেসবুক কনভার্সন এপিআই এর সার্ভার সাইড ট্র্যাকিং শিখব। তো আমাদের যখন ক্লায়েন্ট গুলো আমাদের কাছে আসে, তো ম্যাক্সিমাম ক্লায়েন্টই ব্রাউজার সাইট সার্ভার সাইড ট্র্যাকিং একসাথে চায়। তো যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার ব্রাউজার সাইড ট্র্যাকিং সেট আপ লাগবে, তাহলে আমরা যত দূর পর্যন্ত দেখেছি অত দূর পর্যন্ত আমরা যদি সেট আপ করে দিই, তাহলে আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিং সেট আপ হয়ে যাবে। এখন কেউ যদি বলে যে আমার ব্রাউজার সাইড সার্ভার সাইড দুইটাই লাগবে, তাহলে ব্রাউজার সাইড পর্যন্ত তো আমরা শিখেছি। আজকে যতটুকু শেখাবো এতটুকুই পর্যন্ত যদি করে দেন, তাহলে ব্রাউজার সাইড সার্ভার সাইড একসাথে আপনার হয়ে যাবে। আর এক একটা ব্রাউজার সাইট সার্ভার সাইট ট্র্যাকিং এর যদি আপনি ভ্যালু দেখেন, তাহলে আপনার $250, অনেকে $300, $400 পর্যন্তও নেয়। তো আজকের ক্লাসটা মানে আমি যে জায়গা থেকে শিখেছি বা যেখান থেকে রিসার্চ করেছি, তো আমার কাছে অনেক ডিফিকাল্ট মনে হয়েছিল ক্লাসগুলো, বা যে সময় দেওয়াগুলো, মনে করেন এই ইউটিউব থেকে, তারপর চ্যাট জিপিটি থেকে, গুগল থেকে, তারপর আরো যে বিভিন্ন রিসোর্স গুলো আছে সেখান থেকে। ইভেন আপনারা যদি দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনাদের। আপনাদের একটা জিনিস দেখাইলে বুঝতে পারবেন। যেমন এই যে গুগল অ্যানালিটিক্স এর উপর আমার 6টা সার্টিফিকেট আছে, অর্থাৎ এই 6টারও বেশি সার্টিফিকেট আছে, যেখানে আমাদের এই গুগল অ্যানালিটিক্স নিয়ে আমার কোর্স করা অ্যাডভান্স পর্যন্ত, বেসিক, তারপরে আরো যে বিষয়গুলো আছে। তো এখানে যে বিষয়টা আমি দেখতে পাইছিলাম যে অনেক মানে ক্রিটিক্যালি ভাবে তারা বুঝাইছে, বা তো আমি চেষ্টা করছি যে এটা আমার মতো করে সাজানোর, যেন আপনারা খুব ইজিলি আমি বুঝাইতে পারি আপনাদের যে এই সার্ভাসের ট্র্যাকিংটা একসাথে কিভাবে করতে হয় বা কিভাবে করতে পারবেন। তো এখানে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর আমরা যে জিনিসগুলো শিখবো, যে আগে আমাদের একটা কি করা দরকার, সেট আপ সার্ভার সাইড কন্টেনার ক্রিয়েট করা দরকার। এরপরে আমাদের স্টেপ ডট আইও। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, যে আপনাদের লাস্ট ক্লাসে হয়তোবা একটু মিসিং গেছিল, যে নেট কানেকশনের কারণে আমরা হয়তোবা সেই জিনিসটা দেখতে পাই নাই। তো ওইটা আমরা একটু শেষের দিকে, যেটা আমাদের কমপ্লিট হয় নাই, ওইটা আগে একটু ডিসকাশন করি, তারপরে আমরা আমাদের আজকে কি কি শিখবো সেই জিনিসগুলো দেখবো। আচ্ছা, এই ডকের আমরা প্রায় অনেক কিছু জিনিস শিখেছিলাম। জাস্ট আমরা এটা যখন ডিসকাশন করি এই চিত্রটা, তখন আমাদের কারেন্ট চলে যায় বা নেট কানেকশন চলে যায়। তো এই যে ছকটা আছে, এই ছকটা হলো আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর মেইন একটা বিষয়। এটা যদি বুঝতে পারেন, তাহলে আজকের ক্লাসটা অনেকটা ইজি হয়ে যাবে। তো আমরা কি বলেছিলাম, যে আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যাকএন্ডে কি থাকে, কোড থাকে। তো ওই কোডগুলো, অর্থাৎ আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে, যেমন এখানে একটা ইমেজ, এখানে যে টেক্সট গুলো আছে, এখানে একটা বাটন আছে, এই সবগুলো একটা কিসের মাধ্যমে, কোডিং এর মাধ্যমে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটা আমাদের ব্যাকএন্ডে যদি আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের কোড আমরা দেখতে পাচ্ছি। তো এই কোডগুলো আমাদের কার কাছে আছে? এই কোডগুলো আমাদের এই সার্ভারের কাছে আছে, অর্থাৎ আমরা যার কাছে হোস্টিং গুলো যে আহ, কিনেছিলাম, ওই হোস্টিং প্রোভাইডারের কাছে আমাদের ওয়েবসাইটের সকল কন্টেন্ট, অর্থাৎ এই কোড গুলো তার কাছে আছে। তো যখন আমি এখানে একটা রিলোড দেই, এখানে একটা রিলোড দিলে দেখবেন যে আমাদের কোড গুলো একটা রিলোড হয়। এই কোড গুলো রিলোড হওয়ার পরেই আমরা কিন্তু এই ভিজুয়ালাইজেশনটা দেখতে পাই। তো এগুলো কিন্তু আমাদের আগে আসে না। অনেক সময় দেখবেন যাদের নেট কানেকশন কম বা পেজের স্পিড অপটিমাইজেশন কম, তখন দেখবেন যে এটা রিলোড হয়েছে ঠিকই, কিন্তু এগুলো খুবই আস্তে 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 একটা একটা করে আসতেছে। তার মানে কি, আগে আমার এখানে কি হচ্ছে, এই কোডগুলো একটা রিলোড হচ্ছে, এই কোডগুলো আমার সবগুলোই যখন কাজ করে, তখন আমি আমার এই যে ইন্টারফেসটা আছে সেটা আমি দেখতে পাই। তো সেম ভাবে এখানে আমার কিছু ওয়েবসাইটের যখন আমি একটা রিলোড দিই, বা যখন কোনো একটা বাটনে ক্লিক করি, বা যেই জায়গায় ক্লিক করি না কেন, তখন আমার এই সার্ভারের কাছে, অর্থাৎ যেই জায়গায় আমার হোস্টিং কিনা, সেই সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায়। তখন সে কি করে, তখন সেই কোডগুলোকে আবার আমার এই ওয়েবসাইটের মধ্যে পাঠিয়ে দেয়। তো যখন সে
ওই কোডগুলো আমার ওয়েবসাইটে পাঠায়, সেটা হতে পারে HTML CSS জাভাস্ক্রিপ্ট, যে কোনো একটা কোড হতে পারে। তো কোডগুলো যখন সে আমার ওয়েবসাইটে পাঠায় দেয়, তখন আমার ওয়েবসাইটে কি হয়, আমরা সবাই দেখতে পাই, বা এটা আমাদের সামনে ভিজুয়াল হয়ে যায়। তো সেম ভাবে আমরা এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক ধরনের ট্র্যাকিং কোড বসায় রাখতে পারি। যেমন আমরা এখানে পিক্সেল সেট আপ করেছিলাম, বা আমাদের যে আরো যে আমাদের গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং, বা আমাদের আরো যে ট্র্যাকিং কোড গুলো থাকে, সেই কোডগুলো কিন্তু আমরা কি করি, এই ওয়েবসাইটের মধ্যে ট্র্যাকিং এর জন্য ইমপ্লিমেন্ট করি। তো সেম ভাবে এখানে কি বলছে, যে যখন আমি একটা রিকোয়েস্ট করি কার কাছে, এই সার্ভারের কাছে, এই সার্ভার তখন কি করে, সকল কোডগুলো আমাকে পাঠায় দেয়। তো যদি কোনো ইউজার এখানে একটা অ্যাড ব্লকার ইউজ করে, অর্থাৎ এই ওয়েবসাইটের মধ্যে যদি কোনো একটা অ্যাড ব্লকার ইউজ করে, তাহলে কি হবে, তার সকল কোডগুলো ওয়েবসাইটের মধ্যে আসবে, কিন্তু ওই যে ট্র্যাকিং কোডগুলো যে আছে, ওই ট্র্যাকিং কোডগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে আসবে না। যে অ্যাড ব্লকার যদি অন থাকে, তাহলে অ্যাড ব্লকারটা কি করতেছে, সবগুলো কন্টেন্ট আসবে ঠিকই, কিন্তু পিক্সেলের যে কোডগুলো বা ট্র্যাকিং যে কোডগুলো, সেই কোডগুলো আমার ওয়েবসাইটের মধ্যে আসতে দিবে না। তো যখন আমার ওয়েবসাইটের মধ্যে ওই ট্র্যাকিং কোডগুলো আসবে না, তখন কিন্তু আমি কি করতে পারবো না, ট্র্যাক করতে পারবো না। এটা আমার অ্যাড ব্লকার হতে পারে। তারপর আমরা লাস্ট ক্লাসে আরো দেখেছিলাম যে আমাদের সাফারি ব্রাউজার হতে পারে। তো সাফারি ব্রাউজার থেকে যদি কেউ আমার এটা প্রোডাক্টটা পারচেস করে, তাহলে কিন্তু আমি ওই ইউজারটাকে কি করতে পারতেছি না, ট্র্যাকিং কোডটা করতে পারতেছি না। তো এখানে কি হচ্ছে, যে সে সাফারি ব্রাউজার যদি ইউজ করে, বা অ্যাড ব্লগার ইউজ করে, বা যদি সেটিংসে সে যদি কোনো থার্ড পার্টি কুকি যদি এখানে যদি না আসতে দেয়, তাহলে এখানে কি হবে, আমি ট্র্যাকিংটা করতে পারবো না, আমার ট্র্যাকিং কোডগুলোকে কি করে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে। তো এই যে আমাদের প্রবলেম গুলো, যেটা আমরা এখানে কালকে ক্লাসে সুন্দরভাবে ডিসকাশন করেছিলাম, যে আমাদের কি কি প্রবলেম গুলো হয়। যেমন আমাদের অ্যাড ব্লগার ইউজ করলে আমাদের কি হয়, যে আমাদের সেই কুকি গুলো এটা ভালোভাবে আসতেছে না, আমাদের ব্লক করে দেয়। তারপরে অ্যাপল ইউজার বা সাফারি ব্রাউজার যারা ইউজ করে, বা আমাদের ক্রোম ব্রাউজারের সেটিংস থেকে যদি থার্ড পার্টি কুকিটা অপশনটা অফ করে দেয়। এরপরে আমরা আরো কিছু জিনিস দেখেছিলাম, যে আমাদের iOS 14 আপডেট, তারপর ITPS যেটা যেটা আমাদের কুকি লাইফ টাইমটা শর্ট করে দেয়। এই জিনিসগুলোর কারণে কি হয়, আমাদের ট্র্যাকিংটা আমরা সুন্দর মতো করতে পারি না। মনে করেন আমরা 10 জন যদি আমার ওয়েবসাইটের মধ্যে আসে, তো আমি 7-8 জনকে ট্র্যাকিং করতে পারবো, বাকিগুলোকে ট্র্যাকিং করতে পারবো না। তো সেই ক্ষেত্রে যদি আমার মানে খুব পারফেক্টলি ভাবে যদি আমি ট্র্যাকিংটা করতে চাই, তাহলে সেখানে অ্যাড ব্লগার ইউজ করুক, সাফারি ব্রাউজার ইউজ করুক, আর যেটাই ইউজ করুক না কেন, আমি তাকেও কি করতে চাই, ট্র্যাকিং করতে চাই। তো এটা তো সবাই চাইবে, মনে করেন একটা ওয়েবসাইটের মালিক তো চাইবেই যে যে কোনো উপায়ে হোক আমি সবাইকে ট্র্যাকিংটা করতে চাই। তো এখন সেম ভাবে আমাদের এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, কি জিনিস, এখানে একটা আমরা এখানে একটা কন্টেইনার দেখতে পাচ্ছি, বা এখানে আপনি বলতে পারেন এখানে একটা সার্ভার দেখতে পাচ্ছি আমরা। যেমন এখানেও একটা সার্ভার, এখানেও একটা সার্ভার, তো এটা রেন্টেড সার্ভার হয়, এটাও রেন্টেড সার্ভার। যেমন এই সার্ভারটা তো আমরা কিনেছি, তাই না? এর তো হোস্টিং আমরা 5 GB, 10 GB, বা 2 GB, বা 1 GB, যে কোনো তো একটা হোস্টিং আমাদের কেনা 1 বছরের জন্য। তো ওই হোস্টিংটা কিনে সেখানে তো আমার ওয়েবসাইটের ডাটাগুলো আছে। তো এখান থেকে যখন আমার কোডগুলো আসে, তখন আমার ওয়েবসাইটের মধ্যে কোডগুলো ব্লক করে দেয়। তো আমাদের আরো একটা কি করতে হবে, এই সার্ভার কিনতে হবে, যেটা হতে পারে গুগল ক্লাউড হতে পারে, তারপর আমাদের স্টেপ.io হতে পারে। তো আমরা স্টেপ.io তে শিখবো, এবং এটাতে আমাদের খুবই খরচটা খুব কম হবে, এবং এটা ইউজার ফ্রেন্ডলি বেশি। তো এই যে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা যে করতেছি, তো এই যে ডাটাগুলো আমার কোথায়, কোথাও তো এক জায়গায় স্টোর করতে হবে, তাই না? তো এই ডাটাটা স্টোর করার জন্য আমাদের একটা কি করতে হবে, একটা সার্ভার কিনতে হবে। তো এটা ক্লায়েন্ট কিনবে, আমরা প্র্যাকটিস পারপাসের জন্য ফ্রিতে এটা করতে পারবো। তো ক্লায়েন্ট যখন সার্ভার সাইড ট্র্যাকিং করতে আসবে, তখন তাকে কি করতে হবে, তাকে বলতে হবে যে তোমার কিন্তু আরেকটা সার্ভার কিনতে হবে, যেখানে আমাদের যে ডাটাগুলো যেগুলো আসতেছে না, সেগুলো আমরা কি করব, তোমার এই সার্ভার যে কন্টেনারটা থাকবে বা সার্ভারটা যে থাকবে, এই জায়গায় আমরা পাঠাবো। তো এখানে হয় কি, যে যখন আমি এখানে একটা রিকোয়েস্ট করব, ধরুন এটা আমি একটা সার্ভার কিনে নিচ্ছি আলাদাভাবে, 5 GB, 10 GB, মনে করেন একটা সার্ভার কিনে নিলাম। তো এখানে যখন আমি একটা রিকোয়েস্ট করি, তখন ওই রিকোয়েস্টটা আমার একটা কার কাছে যায়, হোস্টিং সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যায়। আরো একটা রিকোয়েস্ট কার কাছে যায়, আরো একটা রিকোয়েস্ট আমাদের যেটা আমরা কিনে রাখেছিলাম, বা যেটা আমরা কিনবো এখন নতুন করে, সেটার কাছে আমার একটা রিকোয়েস্ট চলে যায়। তাহলে এর কাছে যাবে, এর কাছ থেকে এখানে কি করবে, সে আমাদের কোড গুলো এই জায়গায় পাঠাবে। তারপর এখানে কি করবে, মনে করেন একটা ডাটা ব্লক করে দিল, সমস্যা কি, ব্লক করে দিল, তাকে আমি ট্র্যাক করতে পারলাম না, কিন্তু আমার রিকোয়েস্ট তো এই জায়গায় একটা গেছে, এই জায়গায় গিয়ে সে কি করতেছে, আমাকে ওই ডাটাটা দিতে পারতেছে না।
কিন্তু আমার রিকোয়েস্ট তো একসাথে দুইটা গেছে, একটা গেছে এর কাছে, এ আমাকে কি করতেছে, রিটার্ন করতে পারতেছে না, কিন্তু এর কাছে তো আমি আরো একটা ডাটা পাঠাই দিছি, তাই না? তাহলে কি হলো যে আমাদের এখান থেকে যদি কোনো ডাটা যদি আমরা এখানে আমাদের না পাই, অ্যাড ব্লগারের কারণে বা সাফারি ব্রাউজারের কারণে যদি আমরা না পাই, তাহলে কি হবে, আমার এই ডাটাটা ডিরেক্টলি আমাদের যে এখানে একটা আমরা সার্ভার কিনবো সেই সার্ভারের কাছে আমার এই ডাটাটা চলে যাবে। এরপরে তার ওই যে আমাদের যে সার্ভারটা কিনবো তার থেকে আমরা হয়তো ফেসবুককে পাঠাইলাম, গুগলের কাছে পাঠালাম, অ্যানালিটিক্স এর কাছে পাঠালাম, তারপর আমাদের যে লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, যার কাছে ইচ্ছা তার কাছে আমরা পাঠাইতে পারবো আমাদের ডাটাটা। তো এখানে জিনিসটা হলো কি যে আমরা দেখলাম যে আমাদের কুকি লাইফ টাইমটা কমে যাচ্ছে ব্রাউজার সাইড ট্র্যাকিং এর জন্য, কিন্তু সার্ভার সাইড, যখন আমি সার্ভারটা কিনে নিলাম আমার জন্য, এটা আমি কিনে নিলাম, এখন আমার এখানে কুকি গুলো আমি 6 মাস রাখি আর যতদিন রাখি এখানে আমারটা কি থাকবে, কুকি লাইফ টাইমটা আমার ইচ্ছা মতো এখানে থাকবে। তো এটা হলো একটা সুবিধা যে আমার এখান থেকে কুকি আমি কি করলাম, যে আমার যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকবে, কিন্তু এখানে কুকি লাইফ টাইমটা কি কমে যায় বা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। তো এবং এখানে আমাদের প্রবলেমটা হলো কি, যে আমাদের অ্যাড ব্লগার বা এখানে যদি সাফারি ব্রাউজার কে ইউজ করে, তাহলে আমাদের এখানে পিক্সেল যে কোড গুলো আছে সেগুলো কাজ করবে না। তো সেই ক্ষেত্রে সে যদি কি এখানে কাজ না করে, আমরা এখানে আরো একটা কি করলাম, একটা সার্ভার কিনে নিলাম, সেটাতে আমরা রিকোয়েস্ট পাঠাবো বা ডাটাগুলো আমাদের ডিরেক্টলি সেই জায়গায় যাবে। এখন এখানে যদি হাজারটা যদি অ্যাড ব্লগার যদি সে অন করে রাখে, আমাদের তো কোনো সমস্যা নেই, আমাদের ডাটা সেই ব্রাউজার থেকেও যদি না আসে তাহলে কিন্তু আমাদের সার্ভার থেকেই ডাটা আসবেই। এবং এখানে দেখেন অনেক সময় এখন বলতে পারেন যে ভাই ব্রাউজার থেকেও একটা ডাটা আসতেছে, আবার মনে করেন সার্ভার থেকেও একটা ডাটা আসতেছে। তো ব্রাউজার থেকেও যদি ডাটা আসে, সার্ভার থেকেও যদি ডাটা আসে, তাহলে আমার ডাটা দুইটা হয়ে গেল না? ধরুন একটা ইউজার আমার পারচেস করছে একটা, তো এখানে কি করছে সে, যে ব্রাউজার থেকে একটা পারচেস আসছে, সার্ভার থেকেও একটা পারচেস আসছে, তাহলে পারচেস হয়েছে একটা, কিন্তু আমার এখানে পারচেস দেখাচ্ছে কয়টা, দুইটা, একটা ব্রাউজার থেকে একটা সার্ভার থেকে। তো এই জিনিসটা আমরা এখানে দেখাইছি যে আমাদের যে ইভেন্ট গুলো আমরা সেট আপ করবো সেটা যেন আমাদের ডিডুপ্লিকেশন হয়ে যায়। অর্থাৎ আমরা এখানে এই সার্ভার সাইড ট্র্যাকিংটা এমন ভাবে সেট আপটা করবো যে এখানে বলবো যে তুমি যদি ব্রাউজার থেকে আমাকে ডাটা পাঠাও, আমার কাছে ট্র্যাকিংটা এমন ভাবে হবে, তুমি যদি ব্রাউজার থেকে আমার ভিউ কন্টেন্ট যারা করবে বা যে ট্র্যাকিংটা হবে, সেটা যদি তুমি ব্রাউজার থেকে আমাকে পাঠাও, তাহলে তুমি সার্ভার থেকে আমাকে ডাটা দিবা না। আর যদি তোমার এখানে ব্রাউজার থেকে যদি ডাটাটা যদি তুমি না দিতে পারো, বা এখানে অ্যাড ব্লগার বা কোনো কারণে যদি এটা মিসম্যাচ হয়ে যায়, তাহলে তুমি আমাকে কি করবা, সার্ভার থেকে সেই ডাটাটা দিবা। তাহলে সেটাই হলো আমাদের ডিডুপ্লিকেশন, অর্থাৎ ব্রাউজার থেকে ডাটা দিলে সার্ভার থেকে দিবে না, সার্ভার থেকে দিলে ব্রাউজার থেকে দিবে না। তো এটাই হলো আমাদের ডিডুপ্লিকেশন, এটা আমরা একটু পরে দেখবো কিভাবে এটা সেট আপটা করতে হয়। তো এখানে আমাদের প্রথমত কি দেওয়া আছে, যে ক্রিয়েট এ সার্ভার কন্টেনার। তো আমরা যখন একটা গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করি তখন আমরা কি করেছিলাম, একটা কন্টেইনার তৈরি করেছিলাম, যে কন্টেইনারটা আমরা ব্রাউজার সাইটের জন্য একটা কন্টেইনার তৈরি করেছিলাম। এবং একটা অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো কন্টেইনার থাকে, এটা আমরা সবাই জানি। যদি আমি এখানে ক্লিক করি তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এটা আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের আন্ডারে কি একটা কন্টেইনার আছে। যদি আমি এই অ্যাকাউন্টে যাই, এই অ্যাকাউন্টের আন্ডারে কয়টা কন্টেইনার, দুইটা কন্টেইনার। তাহলে এই কন্টেইনার গুলো কি, আমি কিন্তু ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে আমাদের একটা বিজনেস মেইন, একটা বিজনেস, এই মেইন বিজনেসের জন্য আমাদের অনেকগুলো কন্টেইনার থাকতে পারে বা অনেকগুলো সাব আমাদের বিজনেস থাকতে পারে। মনে করেন এটা আমাদের যে ট্যাগ ম্যানেজারটা দেখতেছি, এই ট্যাগ ম্যানেজারটা হলো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, আর এখানে বাকি যেগুলো আছে এটা আলাদা আলাদা আমাদের একটা পেজ তৈরি করতেছি বিজনেসের জন্য, এরকম একটা ভাবতে পারেন। তাহলে আমাদের এখানে কি করা আছে, আমি যদি এখানে আমাদের যে যেটা দিয়ে প্র্যাকটিস করতেছি আমরা এতদিন, যেটা দিয়ে দেখলাম, এখানে আমাদের একটা কন্টেইনার আছে, কি কন্টেইনার, যেটা আমরা ব্রাউজার নামে সেভ করে রাখছিলাম বা ব্রাউজার কন্টেইনার আমরা ক্রিয়েট করেছিলাম। তো আমরা এখন যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিং করব, তাহলে আমাদের আরো একটা কন্টেনার তৈরি করতে হবে, যেটা হলো সার্ভার সাইডের জন্য একটা কন্টেনার আমরা তৈরি করব। এরপর কি করতে হবে, যে ক্রিয়েট অ্যান্ড কনফিগার স্টেপ ডট আইও সার্ভার। অর্থাৎ আমরা যে এখানে যে সার্ভারটা কিনবো, তো এই সার্ভারটা দুই জায়গা থেকে কেনা যায়, একটা হচ্ছে গুগল ক্লাউড থেকে কেনা যায় আর একটা হচ্ছে স্টেপ ডট আইও থেকে কেনা যায়। তো গুগল ক্লাউড থেকে টাকা পয়সা বেশি লাগে, সেটা মান্থলি পে করতে হয়, ওটাতে অনেক বেশি খরচ হয়। কিন্তু সেটার তুলনায় আমাদের স্টেপ ডট আইও যেটা থেকে আমরা এই ব্রাউজারটা কিনবো, সেখান থেকে আমরা তুলনামূলক খুবই কম পাবো। এরপরে আমাদের পেজ ভিউ দেখবো আমরা, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, অর্থাৎ এগুলো কিন্তু আমরা আমাদের ব্রাউজার সাইটের জন্য একবার সেট আপ করেছি, কিন্তু সার্ভার সাইটের জন্য আবার আমাদের পুনরায় এগুলো ক্রিয়েট করতে হবে। তো এখানে যা কিছু আছে সেগুলোই আমরা আজকে শেখার চেষ্টা করব। তো আমাদের যে ডকটা আছে, ওই ডক অনুযায়ী আমরা যদি স্টেপ বাই স্টেপ যাই তাহলে জিনিসটা খুবই ইজি হয়ে যাবে। এবং এই ডকটা বানাইতে আমার সময় লাগছে প্রায় 3 দিন। আমি হয়তো বা গ্রুপে বলছি আপনাদের প্রায় 18 ঘন্টার মতো সময় লাগছে এই ডকটা তৈরি করতে।
তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই ডক গুলো যে আছে বা আমি যে এই ডকুমেন্ট গুলো দিই না কেন, এই ডকুমেন্ট কারো কাছে শেয়ার করবেন না। এটা আপনার কাছেই রাখবেন। যদি কাউকে শেয়ার করতে চান তাহলে আমাদের কাছে আগে পারমিশন আগে নিবেন, তারপরে আমরা বলবো যে শেয়ার করা যাবে কি যাবে না। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে যে ক্রিয়েট সার্ভার কন্টেনার। তাহলে আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই। এটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজার, এবং এখানে আমরা আমাদের ব্রাউজার সাইটে একটা আমরা কি করেছি, কন্টেইনার তৈরি করেছি। তো এখানে দেখেন আমরা যে ডকটা আছে, ডক অনুযায়ী আমরা সবগুলো কাজ করব। এখানে বলতেছে অ্যাডমিন সেকশনে যাও, তারপরে তুমি প্লাস আইকনে ক্লিক করো। ঠিক আছে, তাহলে দেখি এখানে আমাদের অ্যাডমিন সেকশন কোথায়। ক্লিক করলাম অ্যাডমিন সেকশনে। অ্যাডমিন সেকশনে গিয়ে আমাদের এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে কি যে আমাদের ট্যাগ ম্যানেজার। আমি যদি নতুন আরো একটা ট্যাগ ম্যানেজার তৈরি করতে চাই তাহলে এখানে প্লাসে ক্লিক করব। কিন্তু আমি এখানে কি, এটা কন্টেইনারের পার্ট, আমি চাচ্ছি আরো একটা কন্টেইনার তৈরি করতে, তাহলে আমাদের প্লাস বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর আমাদের এখানে কি বলছে ডকের মধ্যে, যে তুমি রাইট এনি নাম, যে কোনো একটা নাম দাও, দিয়ে এখানে সিলেক্ট সার্ভার তুমি সিলেক্ট করো। তাহলে আমাদের যে ওয়েবসাইটের নামটা আছে সেই নাম দিয়ে আমরা একটা কি করি, এখানে নামটা দিয়ে দিই। এখানে আমি একটা নাম দিয়ে দিলাম যে এটা। তো আগে এটার ক্ষেত্রে আমাদের কি ছিল, যে ব্রাউজার দিছিলাম, তো ব্রাউজার সার্ভার কন্টেনার বোঝার জন্য আমরা এখানে এটা লিখে দিতে পারি যে এটা হলো আমাদের সার্ভার কন্টেনার। ঠিক আছে। তো এর আগে যখন আমরা ব্রাউজার কন্টেনারটা তৈরি করি, আপনারা যদি ক্লাসটা আবার দেখেন সেই আগের ক্লাসটা, তখন আমরা সিলেক্ট করছিলাম কি, ওয়েব। ঠিক আছে, তো আজকে আমরা কি সার্ভারের জন্য করতেছি, তাহলে আমরা এখান থেকে সার্ভারটা ক্রিয়েট করে দিলাম। সার্ভার ক্লিক করার পর আমাদের কি করতে হবে, এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। আচ্ছা, আমাদের এখানে একটা কিছু দেখাচ্ছে, এটা আমরা কেটে দিই, এটা আমরা অন্য এক জায়গা থেকে সেট আপ করবো। তাহলে আমাদের এখানে দেখেন দুইটা কন্টেইনার হয়ে গেল, একটা ব্রাউজার একটা সার্ভার। ব্রাউজার আর সার্ভার চেনার উপায় কি, যদি দুইটা আমি দুইটা বেনি তাহলে বুঝতে পারবেন। আমাদের যে ড্যাশবোর্ড গুলো বা আমাদের যে এখানে ইন্টারফেস গুলো আছে সবগুলোই সেম পাবেন ব্রাউজার আর সার্ভারের, শুধুমাত্র একটু ডিফারেন্স আছে। যেমন এখানে দেখেন, এটা ব্রাউজার কিভাবে বুঝলাম, ওভারভিউ, ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, ফোল্ডার, টেমপ্লেট। এই যে আমাদের এখানে ইন্টারফেসটা আছে, এটা হলো আমার ব্রাউজার কন্টেইনার। আমি যদি এখানে যাই, এখানে আমার ব্রাউজার কন্টেইনারটা সিলেক্ট করা আছে। এর পাশেরটাতে যদি যাই, এখানে কি, এটা আমার সার্ভার কন্টেইনার সিলেক্ট করা আছে। তো এটা চেনার উপায় কি, সার্ভার কন্টেইনারে দেখবেন ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল সবই আছে, কিন্তু এখানে এক্সট্রা একটা জিনিস আছে যেটার নাম হলো ক্লায়েন্টস। সার্ভার কন্টেনারের মধ্যে আমাদের একটা এক্সট্রা থাকবে, সেটা হলো ক্লায়েন্টস। আর ব্রাউজারের যা কিছু আছে সার্ভারেরও আমরা সেম পাবো, শুধুমাত্র এক্সট্রা একটা জিনিস পাবো, ক্লায়েন্টস। তাহলে ওইটা দিয়ে বুঝতে পারবো যে এটা কি আমাদের সার্ভার কন্টেনার। আচ্ছা, তাহলে আমরা এখানে দুই জায়গায় নিলাম, একটা ব্রাউজার আর একটা সার্ভার। এখন আমাদের দেখি ডকের মধ্যে কি দেওয়া আছে। ডকের মধ্যে দেওয়া আছে যে আমরা একটা সার্ভার কন্টেনারটা তৈরি করলাম। আচ্ছা, ভালো কথা। এরপর আমাদের কি করতে হবে, যে step.io ক্রিয়েট অ্যান্ড সেট আপ, অর্থাৎ আমাদের যে এখানে দেখলাম যে একটা আমাদের সার্ভার, এটা যে একটা তৈরি করতে হবে সেটাই আমাদের এই ডকের মধ্যে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের কি করতে হবে, গো টু, কোথায় যেতে হবে, step.io তে ক্লিক করলাম। এটা এটা কপি করি, কপি করে চলে গেলাম গুগলে, গিয়ে সার্চ করলাম। বানানটা মনে রাখবেন, step.io দিয়ে এন্টার দেবেন। তাহলে আমরা কি করতেছি, একটা আমাদের সার্ভারে আলাদা একটা সার্ভার আমরা কিনতেছি বা আমরা একটা অ্যাকাউন্ট করতেছি। তাহলে step.io তে এসে এখানে আপনারা কোথাও এই যে লগ ইন এন্ড সাইন আপে যাবেন। এখানে সাইন আপে গিয়ে সাইন আপ নামে একটা অপশন পাবেন কোনো এক জায়গায়। আচ্ছা, এটা আমার সাইন আপ অটোমেটিক্যালি হয়ে গেছে, আমি লগ আউট করে দিই, লগ আউট করে দিয়ে তারপর দেখাই। আচ্ছা, সাইন আপে ক্লিক করলে এই যে আপনাদের নিচে দেখবেন যে সাইন আপ লেখা আছে, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে আপনার ইমেলটা দিবেন, ইমেলটা দেওয়ার পর গ্লোবালে ক্লিক করবেন। গ্লোবালে ক্লিক করার পর এখানে একটা ক্লিক দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমার যেহেতু সাইন আপ করা আছে, তো আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করি। তো আপনারা সাইন আপ করে নেবেন, যেভাবে দেখাই দিলাম, যে গ্লোবাল, তারপর ওখানে একটা ইমেল দিবেন, দিয়ে টিক দিয়ে সাইন আপে ক্লিক করলে সাইন আপ হয়ে যাবে। তো সাইন আপ হওয়ার পর আমাদের কিরকম একটা ড্যাশবোর্ড আসবে, এটা আমি আপনাদের এখানে দেখাই দিচ্ছি। আচ্ছা, এরকম আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। আচ্ছা, এরকম আমরা একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। তো এই জায়গায় খুঁজে বের করবেন কোন কোন জায়গায় আমাদের ক্রিয়েট কন্টেইনার লেখা আছে। তো আমাদের যেমন ট্যাগ ম্যানেজারের মধ্যে কি করলাম আমরা, যে আমাদের ট্যাগ ম্যানেজারের মধ্যে অনেকগুলো আমরা কন্টেইনার তৈরি করতে পারি। তো সেম ভাবে আমাদের একটা step.io এর মধ্যে আমরা অনেকগুলো কন্টেইনার তৈরি করতে পারি। যদি আমাদের 10টা বিজনেস হয়, 10টা বিজনেসের জন্য আমাদের 10টা সার্ভার সাইড ট্র্যাকিং যদি করি, সেক্ষেত্রে আমাদের step.io 10টার জন্য 10টা ক্রিয়েট করতে হবে না, একটা আমি তৈরি করলাম।
আমার বিজনেস গুলোর সবগুলো ডাটা আমরা কি করবো, আলাদা আলাদা কন্টেনারের মধ্যে এখানে আমরা নিতে পারবো। কিন্তু আমার অ্যাকাউন্ট কয়টা থাকবে, অ্যাকাউন্ট আমার একটাই আছে, ঠিক আছে। তো সেম বিষয় ওইটাই, যে আমি এখানে ক্রিয়েট কন্টেনারে গেলাম। আচ্ছা, এখানে ডকটাতে যদি দেখি, এখানে কি বলছে যে তুমি সাইন আপে যাও, তোমার ইমেল দাও, গ্লোবালে ক্লিক করো, সাইন আপে ক্লিক করো, তারপর তোমার ইমেলে যাও, একটা ভেরিফাই মেইল আসবে, সেটা ভেরিফাই করে ফেলো। আচ্ছা, এইটুকু পর্যন্ত আমাদের ডান। এরপর কি বলছে যে ক্রিয়েট কন্টেনার, ক্রিয়েট কন্টেনারে ক্লিক করলাম। এরপর বলছে কি রাইট দা বিজনেস নেম, অর্থাৎ এখানে একটা বিজনেসের নেম দিতে বলতেছে, আপনি যে কোনো একটা নেম দিতে পারেন। তো আমরা এখানে যে ওয়েবসাইটের নামটা আছে সেই নামটাই আমরা দিয়ে দিই। কপি করলাম, কপি করে এই জায়গায় নামটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপর বলতেছে কি আমাদের এখানে কন্টেইনার কনফিগারেশন লাগবে। দেখি ডকে কি বলতেছে, যে পেস্ট দ্য কন্টেইনার কনফিগারেশন ফ্রম সার্ভার সাইড কন্টেইনার। অর্থাৎ আমাদের যে ট্যাগ ম্যানেজারটা আছে, ট্যাগ ম্যানেজারের মধ্যে আমরা যে সার্ভার সাইড কন্টেনারটা বানাইলাম, এই যে সার্ভার সাইড কন্টেনার, এই জায়গায় আমাদের একটা কোড আছে। কোথায়, আমরা যদি এই জিটিএম এ ক্লিক করি, জিটিএম এ ক্লিক করার পর আমি যদি এখানে ম্যানুয়ালে ক্লিক করি, ম্যানুয়ালে ক্লিক করলে আমাদের এখানে কি লেখা আছে, ইওর কন্টেনার কনফিগ। তাহলে এটা আমরা কপি করলাম। এটা কপি করে কি করব আমরা, আমাদের এই জায়গার মধ্যে বসাই দিব। আচ্ছা, এরপর দেখি ডকের মধ্যে কি বলছে। এটা আমরা কপি পেস্ট করে বসাইলাম। তারপর কি সার্ভার লোকেশন সিলেক্ট ফ্রম নিয়ারেস্ট, অর্থাৎ এখানে দেখেন কি বলছে যে তোমার সার্ভার লোকেশন দাও। লোকেশনটা এখানে কি হবে, যে আমাদের ক্লায়েন্টের তো জন্য তো আমরা এই কাজগুলো করব, তাই না? তো ক্লায়েন্টের থেকে যে আশেপাশের যে লোকেশন গুলো আছে সেই লোকেশন গুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এখানে যে লোকেশন গুলো আছে এই লোকেশনের লিস্ট গুলো ক্লায়েন্টকে দিয়ে দিব, দিয়ে বলবো যে তোমার যে এরিয়াটা আছে ওই এরিয়ার আশেপাশে এখানে কোন এরিয়াটা পড়তেছে সেটা তুমি এখানে দিয়ে দাও। তাহলে আমাদের বাংলাদেশের জন্য যদি আমি দেখি, তাহলে বাংলাদেশের কাছাকাছি কোন এরিয়া আছে সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। যেমন আমরা ইন্ডিয়া আমাদের কাছাকাছি হচ্ছে, তাহলে এটা ইন্ডিয়াতে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমরা এখানে কি করব, ক্রিয়েট কন্টেইনারে ক্লিক করে দেব। আচ্ছা, এরপরে আমাদের এখানে প্ল্যান আসছে যে আমাদের এটা কিনতে হবে, তাই তো? আমরা বলছিলাম যে এটা আমরা কিনতে হবে, তাহলে আমাদের কি এখানে আমরা আমাদের ডাটাগুলো রাখতে পারবো। তো এখানে ফ্রিতে স্টেপ ডট আইও দিতেছে কত, 10,000 রিকোয়েস্ট। অর্থাৎ তোমার এখানে যে যদি তোমার রিকোয়েস্ট 10,000 পর্যন্ত তুমি নিতে পারবা, এখন তোমার একদিনে 10,000 হোক আর 10 দিনে 10,000 হোক, এরপরে যদি তোমার রিকোয়েস্ট বেশি আসে, অর্থাৎ আমাদের এখানে কি বললাম, যদি আমাদের এখান থেকে ডাটাগুলো যদি ডেইলি, অর্থাৎ ট্রাফিক ইনফো, তারপরে আমাদের ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট বা যেটাই হোক না কেন, আমার এখানে যদি কতগুলো আসতেছে সেটার উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে, প্ল্যানটা কিনতে হবে। তো ধরুন আমি এখানে পার মান্থ যদি $20 করে যদি আমি এই স্টেপ ডট আইওতে দেই, তাহলে এখানে কি হবে, যে আমার 5 লাখ পর্যন্ত আমি রিকোয়েস্ট নিতে পারবো। যদি আমার বিজনেস যদি আরো বেশি হয় তাহলে আমি এটা নিতে পারি, যে আমি যদি পার মান্থ $50 করে দিই তাহলে আমি 20 লাখ রিকোয়েস্ট নিতে পারবো। তো এখানে ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী ক্লায়েন্টের যত রিকোয়েস্ট আসবে সেই অনুযায়ী সে এখান থেকে এটা কিনে নিবে, ঠিক আছে। তো আমরা তো প্র্যাকটিস পারপাসের জন্য নিচ্ছি, তাহলে আমরা এটা ফ্রিতে দিলাম আপাতত। দিয়ে এখান থেকে কি করব, আমরা জাস্ট এটা অফ করে দিব। অফ করে দিয়ে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করে দেব। আচ্ছা, এখানে তারা কিছু একটা দিয়ে দিতে বলতেছে, মনে করেন আপনাদের কিছু একটা লোকেশন টোকেশন দিয়ে দিবেন, দিয়ে এখান থেকে প্লেস অর্ডারে দিয়ে দিবেন। আচ্ছা, আমরা যদি এখন একটু ব্যাকে যাই, দেখি যে এটা আমার তৈরি হয়েছে কিনা, ব্যাকে যাই। ব্যাকে গেলে আমাদের একটা কন্টেইনার তৈরি হয়ে গেছে, বা আমাদের যে নেমে আমরা এটা দিয়েছিলাম সেই নেমে আমাদের একটা কন্টেইনার তৈরি হয়ে গেছে, এবং আমাদের রিকোয়েস্ট কতগুলো, আমরা 10,000-এর মতো নিতে পারবো। এই পর্যন্ত আমাদের এখানে একটাও আসে নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর ডকটা দেখি কি বলছে। ডকে বলছে যে তোমার এটা নিয়ারেস্ট দাও তুমি, এটা আমরা দিয়েছি যে ইন্ডিয়া। তারপর কপি দা ডোমেন লিঙ্ক এন্ড পেস্ট ইট টু অ্যাডমিন। অ্যাডমিন থেকে তুমি কোথায় যাবা, কন্টেনার সেটিংসে যাবা। কন্টেনার সেটিংসে গিয়ে সেই জায়গায় অ্যাড ইউআরএল পাবা, পেস্ট করে দিয়ে সেভ করে দিবা। তাহলে আমরা এখানে দেখি, একটু নিচে যাই, এখানে আমাদের কি বলছে, যে কপি দা ডোমেন নেম। এই যে আমরা যদি যাই, এখানে লেখা আছে কি কপি দা ডোমেন লিঙ্ক। তাহলে আমরা ডোমেন লিঙ্কটা কপি করি। এখানে আপাতত আমরা এই ডোমেনটা দিয়েই আপাতত কাজ করি, কারণ এটা আমাদের কাস্টম ভাবে একটা ডোমেন বানাইতে হবে। এটা আমরা পরবর্তী নেক্সট ক্লাসগুলোতে দেখবো। আপাতত এটা এখন বানাইতে গেলে আপনারা বুঝবেন না। আপাতত এখানে যে ডোমেন লিঙ্কটা দিবে সেই ডোমেনটা আমরা এখান থেকে কপি করে নিলাম।
কপি করার পর কি বলছে এটা, যে আমাদের পেস্ট করতে হবে কোথায়, অ্যাডমিন সেকশনে গিয়ে কন্টেনার সেটিংসে গিয়ে এটা আমাদের পেস্ট করে দিতে হবে, তাই তো? তাহলে আমাদের এখান থেকে আমরা অ্যাডমিন সেকশনে গেলাম। অ্যাডমিন সেকশন থেকে কোথায় যাইতে বলছে, কন্টেইনার সেটিংস, কন্টেইনার সেটিংসে গিয়ে অ্যাড ইউআরএল, তাই তো? তাহলে আমরা এখান থেকে কন্টেইনার সেটিংসে গেলাম, কন্টেইনার সেটিংস থেকে অ্যাড ইউআরএল এ গেলাম। এই জায়গার মধ্যে ওই ইউআরএলটা কি করব, পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। সেটাই আমাদের এতক্ষণ পর্যন্ত এখানে বলছে। তাহলে এখানে আমরা কি করলাম, আমরা ট্যাগ ম্যানেজারকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করছি, এটা আমরা কিন্তু সবাই জানি। যে আমরা যখন ব্রাউজার সাইট ট্যাগিংটা করছিলাম তখন আমরা কি করছি, আমাদের ট্যাগ ম্যানেজারকে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করছি। এবং সার্ভার কন্টেনারকে আমরা কি করলাম, স্টেপ ডট আইওর সাথে কানেক্ট করলাম। অর্থাৎ আমরা যে একটা সার্ভার সাইট যে ক্রিয়েট করলাম, এই যে সার্ভার কন্টেনারটা যে ক্রিয়েট করলাম, তো এই ডাটাগুলো আমার যাবে কোথায়, এই ডাটাগুলো যাবে কোথায়, স্টেপ ডট আইওতে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে আমাদের যে ওয়ার্ক স্পেসে যদি যাই, এখান থেকে আমরা আমাদের যে এই কোডটা আছে, এই কোডটা আমরা বসাই দিলাম কোথায়, সার্ভারের সাথে। এবং এই যে আমাদের স্টেপ ডট আইও, এখান থেকে ডোমেইনটা নিয়ে আমরা কি করলাম, এই জায়গায় সেটিংসে বসাই দিলাম। তার মানে আমাদের এখানে কাজ কি হলো, আমাদের ট্যাগ ম্যানেজার আছে কার সাথে, ওয়েবসাইটের সাথে লিংক করানো। আর যে আমাদের সার্ভার কন্টেইনারটা আছে, সার্ভার কন্টেইনারটা আমরা কার সাথে কানেক্ট করে দিলাম, আমাদের যেটা আমরা কিনে নিলাম বা এটা আমরা যে একটা বানাইলাম যে আলাদা একটা সার্ভার, সেটার সাথে আমরা এটা কানেক্ট করে দিলাম। তাহলে আমাদের সার্ভার সাইডের যে আমাদের ডাটাগুলো আসবে, যেমন এখান থেকে একটা রিকোয়েস্ট যাবে বা এখানে একটা রিকোয়েস্ট যাবে, এই রিকোয়েস্টটা আমার আসবে কোথায়, এই স্টেপ ডট আইওতে যাবে। তাহলে আমাদের এখানে কি করলাম, আগে আমরা কানেক্টটা করে দিলাম। তাহলে আমাদের কানেক্ট ডান। এখন দেখি কি করতে বলতেছে। এখন আমাদের ইভেন্ট গুলো সেট আপ করতে হবে। তাহলে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য যে ইভেন্ট গুলো আমরা সেট আপ করবো, সেই ইভেন্ট গুলো আমরা সেট আপ করবো কোথায় থেকে, ব্রাউজার থেকে সেট আপ করবো। ব্রাউজার কন্টেনার যেটা আছে, ব্রাউজার কন্টেনার থেকে আমরা সেট আপ করার চেষ্টা করব। আচ্ছা, এতটুকু বুঝছেন কিনা, যা কিছু বুঝাইলাম বলেন তো, কার কোশ্চিন আছে কিনা বলেন। বুঝছেন সবাই বলেন। কেউ কথা বলে না, ঘুমাইছেন নাকি সবাই? ভাই বুঝছি স্যার, বুঝছি ভাই। আমি তো মনে করছি ঘুমাইছেন সবাই মনে হয়। না বুঝলে বলবেন, সমস্যা নেই। তো এখানে ডকে যা কিছু আছে সেম ভাবে এভাবেই আপনারা করবেন, এখানে দেখে দেখেই করবেন, সমস্যা নেই। বা এখানে স্টেপ বাই স্টেপ কি করতে হবে সবকিছু এখানে বলাই আছে, এখানে তেমন কিছু নাই। তো আমরা যে এখন ট্যাগ গুলো সেট আপ করবো, এই ট্যাগ গুলো আমরা কোথায় থেকে সেট আপ করবো, আমাদের যে ব্রাউজার কন্টেনার আছে সেই ব্রাউজার কন্টেনার থেকে সেট আপ করবো। তাহলে দেখি ডকের মধ্যে কি আছে, যে আমাদের ট্যাগে যাইতে হবে, ট্যাগ থেকে নিউ এ যাইতে হবে, তারপরে এখান থেকে আমাদের গুগল অ্যানালিটিক্স। কিন্তু আমরা ট্যাগ সেট আপ করার জন্য কি বলেছিলাম, যে আমরা যে কোনো একটা ইভেন্ট যদি সেট আপ করি তাহলে আমরা শেষ থেকে সেট আপ করার চেষ্টা করবো। তাহলে শেষে আমাদের কি ভ্যারিয়েবল, তারপর ট্রিগার, তারপর আমরা ট্যাগে যাব। তো এখানে দেখেন কি কি লাগতেছে, যে এখানে বলতেছে সেন্ড পেজ ভিউ ট্রু, এটা আমরা স্ট্যাটিক, অর্থাৎ আমরা হাতে লিখে দিব। এবং আমাদের এখানে কাস্টম ডোমেইনটাও আমরা হাতে দিব। এবং আমাদের এখানে যেটা জিনিস দেখতেছি যে এফবিপি বা এফবিসি যে কুকি আছে, সেটা আমাদের কি করতে হবে, ভ্যারিয়েবলে দিতে হবে, কারণ এগুলো আমাদের যে পরবর্তী যখন আমরা ইভেন্ট গুলো সেট আপ করবো সেগুলোতে আমাদের লাগবে। তো এটা আমরা একটা ভেরিয়েবল তৈরি করে ফেলতে পারি। তাহলে আমাদের কয়টা ভেরিয়েবল লাগতেছে, এফবিপি একটা লাগতেছে, এফবিসি একটা লাগতেছে, আরেকটা কি লাগতেছে, আমাদের ইভেন্ট টাইমের জন্য একটা লাগতেছে। আর ফার্স্ট পার্টি কালেকশন যেটা আছে সেটা ট্রু, এটা আমরা হাতে লিখে দিব, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে ইভেন্ট লাগতেছে কয়টা, তিনটা ইভেন্ট লাগতেছে। তো সরি, তিনটা ভেরিয়েবল লাগতেছে। তাহলে এই ভেরিয়েবল গুলো আমরা তৈরি করে ফেলি। এখানে দেখেন ভেরিয়েবলে কি আছে, যে আমাদের এফবিপি যেটা আছে, এফবিপি ভেরিয়েবলের জন্য আমাদের এখানে বলতেছে যে তুমি ফার্স্ট পার্টি কুকি নিবা একটা, নিয়ে সেখানে এটা বসাই দিবা। তাহলে আমরা আমাদের ট্যাগ ম্যানেজারে যাই, ভেরিয়েবলে যাই। ভ্যারিয়েবলে গিয়ে এখান থেকে নিউতে যাইতে বলছে, নিউতে গিয়ে এখানে গিয়ে কি নিতে বলছে আমাকে, ফার্স্ট পার্টি কুকি নিতে বলছে। ফার্স্ট পার্টি কুকিতে নিয়ে এই যে জিনিসটা আছে এটা কপি করে এই জায়গার মধ্যে বসাই দিতে বলছে। বসাই দিলাম, সেভ করলাম কি,
আচ্ছা, সেভ করলাম। এফবিপি লিখে সেভ সেভ করলাম। এই যে কোনো একটা নাম দিলে হয়, মনে করেন আমি এফবিপি দিলাম। দেওয়ার পর এখান থেকে সেভ করে দিলাম। আরেকটা কি বলছে, আরো একটা তুমি ফার্স্ট পার্টি কুকি নাও, সেটা হবে কি এফবিসি। কপি করলাম। কপি করে এখান থেকে নিউতে যাব। আরো একটা নিব, ফার্স্ট পার্টি কুকি নিব, নিয়ে এখান থেকে এফবিসি করে দিব। আর এটা সেভ করব কি এফবিসি দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমরা দুইটা ভ্যারিয়েবল হয়ে গেল। এরপরে কি বলছে, যে ইভেন্ট টাইমের জন্য, কারণ আমাদের এখানে একটা ভ্যারিয়েবল লাগবে এই প্যারামিটারের জন্য, কি ইভেন্ট টাইম। তাহলে আমাদের ইভেন্ট টাইমের জন্য কি বলছে, তুমি জাভা স্ক্রিপ্ট ভ্যারিয়েবলটা নিবা। তোমার যে জাভা স্ক্রিপ্ট ভ্যারিয়েবল আছে সেটা তুমি নিবা, নিয়ে এই কোডটা ওই জায়গায় বসায় দিবা। কপি করলাম। কপি করে আমাদের এখান থেকে নিউতে যাব। নিউতে গেলাম, নিয়ে কি নিতে বলছে, জাভা স্ক্রিপ্ট নিতে বলছে, জাভা স্ক্রিপ্ট ভ্যারিয়েবল। নিলাম জাভা স্ক্রিপ্ট ভ্যারিয়েবল, এবং ওই কোডটা এখানে বসায় দিলাম। ভাইয়া আপনি হচ্ছে ব্রাউজার সাইটে আছেন না সার্ভার সাইটে? ব্রাউজার সাইডে, সবকিছু ব্রাউজার সাইড থেকে আমরা করতেছি, ঠিক আছে। এই যে ব্রাউজার থেকেই করতেছি, মানে আমরা সব সেটিংস গুলো ব্রাউজার থেকেই করব, ঠিক আছে। ব্রাউজার থেকে ডাটা আমরা সার্ভারে পাঠাবো, সার্ভার থেকে আমাদের তখন সেখানে ফেসবুকে পাঠাই, আর যে জায়গায় পাঠাই ওটা সেটআপটা আমরা দেখাবো। কিন্তু আমি এখন যে সেটআপ গুলো করতেছি, এই সেটআপ গুলো আমরা কোথা থেকে করতেছি, ব্রাউজার সাইট থেকে করতেছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা জাস্ট, আচ্ছা ডিসকার্ড চেঞ্জ, যদি এটা যদি আমরা এখান থেকে গেলাম নিউতে, নিউতে গিয়ে আমরা কাস্টম জাভা স্ক্রিপ্ট যদি দিই, এই জায়গায় এটা বসায় দিলাম। বসায় দিয়ে এটার নাম হবে কি আমাদের ইভেন্ট টাইম। তাহলে এখান থেকে আমি লিখে দিলাম যে ইভেন্ট টাইম। ইভেন্ট টাইম দিয়ে এখান থেকে সেভ করে দিলাম। আচ্ছা, এই ইভেন্ট টাইমটা কি, এই ইভেন্ট টাইমটা যদি আমি দেখি, তাহলে এটা হলো আমাদের যে টাইমটাকে ট্র্যাক করতে পারবো, যে কখন কোন টাইমে কখন কি করতেছে সেই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে এটা চেক করা যায় যে আপনারা যদি প্রুফ দেখতে চান যে আমার ওয়েবসাইটের মধ্যে কোন টাইমে কখন আসছে আমার ওয়েবসাইটের মধ্যে, এটা ট্র্যাকিংটা করা যায়। তো টু চেক দ্য কোড হাউ ইটস ওয়ার্কিং, অর্থাৎ এই কোডটা কিভাবে কাজ করতেছে এটা যদি বুঝতে চান, তাহলে আমাদের কি করতে হবে, ধরে নিলাম আমাদের একটা ওয়েবসাইটে আসলাম। মনে করেন এই ওয়েবসাইটে আসে যে একটা প্রোডাক্ট ভিউ কন্টেন্ট করলাম, তো এই ভিউ কন্টেন্টটা কখন হয়েছে, মানে কোন টাইমের মধ্যে হয়েছে, সেটা আমি ট্র্যাক করতে চাই। তো এটাই হচ্ছে আমাদের ইভেন্ট টাইম। তো এখানে কি বলছে, তুমি এটা ইন্সপেক্ট করো, মানে চেক করার জন্য এই কোডটা কিভাবে কাজ করে। তো ইন্সপেক্ট করে তারপর আমাদের কনসোল করতে বলছে, কনসোল করার পর পেস্ট করতে বলছে, কোনটা এই লেখাটাকে পেস্ট করতে বলছে। এটা আগে কপি করে নিলাম। তাহলে আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি ইন্সপেক্টে গেলাম। গেলাম ইন্সপেক্টে। ইন্সপেক্টে যাওয়ার পর কি বলছে, তুমি এটা কনসোলে যাও। এই যে কনসোলে গেলাম। কনসোলে গিয়ে, এই যে কনসোলে গিয়ে এখানে অনেকগুলো জিনিস আছে, এগুলো আমি মনে করেন ডিলিট করে দিলাম। এই যে ডিলিট বাটনে দিলে ডিলিট চলে যাবে। এখন ওই জিনিসটা যে কপি করছি না, ওটা এখানে পেস্ট করে দিলাম। এই যে এখানে জিনিসটা যে আছে এটা আমি কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। তাহলে সে আমাকে একটা কি দিছে, কোড দিছে, তাই না। তো এই কোডটা কিসের দিছে, এই কোডটা হলো একটা ইউনিক্স টাইম কোড হিসেবে তারা দিয়ে থাকে। মানে এক্সাক্ট একটা টাইম দেয় না, যে আমাদের এক্সাক্ট টাইমটা কত, এখন 10টা 37 বাজে। কিন্তু তারা এখানে কি করছে, যে 10টা 37 দেয় নাই, তারা অন্য একটা কোডে দিয়ে এটা দিয়ে দিছে। তো এই কোডটা থেকে আমরা টাইমটাকে বের করতে পারবো। তো কিভাবে, আমাদের যেখানে আছে এটা যদি আমরা দেখি যে এটা আসলে কিভাবে কাজ করতেছে, এটা কপি করলাম। কপি করে এখানে আমি একটা পেস্ট করলাম, অর্থাৎ ইউনিক্স টাইমটাকে এটা কনভার্ট করা যায়। আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা, যে এই কোডটা যে পাইলাম না, এই কোডটা কপি করলাম, এটা জাস্ট চেক করার জন্য কপি করলাম। এই জায়গায় যদি আমি বসাই দিই, বসাই দিয়ে যদি কনভার্টে ক্লিক করি, তাহলে আমাদের এখানে চলে আসছে, কি চলে আসছে, যে আমাদের টাইম জোনটা কি আছে, যে আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে মের 7 তারিখ 2024, এবং এখানে কয়টা বাজে, 10টা 37 এবং 4 সেকেন্ড। দেখুন তো এখানে তখন 10টা 37 ছিল কিনা ওই টাইমটা। 10টা 37-এ দিয়ে আমাদের এখানে টাইমটা কিন্তু তারা একটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম হিসেবে দিয়ে দিছে। তো এটাই হলো কি, যে আমাদের এই কোডটা আসলে কিভাবে কাজ করতেছে সেই জিনিসটাই আমি আপনাদের দেখাইলাম, বা এটা চেক করতে পারবেন। আদারওয়াইজ এটা আমাদের তেমন কোনো দরকার নাই। আর এরপরে আমাদের কি বলছে, যে এখানে আরো একটা প্যারামিটার যাবে, যেটার নাম হচ্ছে কি ইভেন্ট আইডি। তো এই ইভেন্ট আইডিটা আমাদের এখানে কি বলছে, ইভেন্ট আইডিটা তোমার কোনো ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে না, তুমি ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে এটা কি করবা, কমিউনিটি টেমপ্লেট থেকে নিয়ে নিবা। তাহলে আমাদের ভেরিয়েবলে যাই। এই যে ভেরিয়েবলে গেলাম,
ভ্যারিয়েবলে গিয়ে এখানে ইউজার ডিফাইন ভ্যারিয়েবলে গিয়ে নিউতে যাব। নিউতে যাওয়ার পর এখানে যাব, গিয়ে এখানে কমিউনিটি টেমপ্লেটে গিয়ে কি সার্চ করতে বলছে, ইভেন্ট আইডি। তো আমরা এখানে সার্চ করব ইভেন্ট আইডি। ইভেন্ট আইডি আমাদের চলে আসছে, এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে জাস্ট অ্যাড ওয়ার্ক স্পেসে দিয়ে অ্যাড করে দিলাম, আর কিছু কাজ নেই। আচ্ছা, গেলাম এখানে। আচ্ছা, আমাদের ইভেন্ট আইডিটা হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে, ডকে যাই। ডকে গিয়ে আমাদের ভেরিয়েবলটা ডান, যা কিছু দরকার তা করে ফেললাম। এখন আমাদের দরকার কি, ট্রিগার। আচ্ছা, ট্রিগারটা আমাদের কি হবে, ট্রিগারটা আমাদের যেহেতু আমরা পেজ ভিউ করতেছি, পেজ ভিউর জন্য আমাদের ট্রিগার অল পেজেস হবে। তো এটা অল পেজেসটা আমাদের ডিফল্ট ভাবে থাকবে, তো এটা আমাদের ট্রিগার করা লাগবে না। এখন আমরা চলে যাই ট্যাগ করতে। ট্যাগের জন্য আমাদের কি করতে হবে, নিউ একটা ট্যাগ, তারপর গুগল অ্যানালিটিক্স এ যেতে হবে, এখান থেকে গিয়ে কি করতে হবে, গুগল একটা ট্যাগ নিতে হবে। তাহলে এখানে গেলাম, এখান থেকে আমি ট্যাগের মধ্যে গেলাম। এই সেটিং গুলো কোথায় করতেছি, ব্রাউজার কন্টেনারে করতেছি, কিন্তু সার্ভার কন্টেনারে এখনো কিছুই করি নাই। এটা এখনো মনে করেন এদিক বাদ দিয়ে দিলাম, এটা দরকারই নাই। তাহলে এখন এখান থেকে ট্যাগে গেলাম, নিউতে গেলাম, ট্যাগ কনফিগারেশনে গেলাম। এখান থেকে কোথায় যাইতে বলছে, গুগল অ্যানালিটিক্সে যাইতে বলছে, গেলাম। তারপর গুগল একটা ট্যাগ নিতে বলছে, নিলাম। নেওয়ার পর কি বলছে এখানে, যে তুমি একটা র্যান্ডম কোড দিয়ে দাও। অর্থাৎ এখানে এই কোডটা যা আছে না, এই কোডটু কপি পেস্ট করে দিয়ে দিব এই জায়গায়। যখন আমরা জিএফওর ই কমার্স ট্র্যাকিং করবো, তখন এখানে আমরা রিয়েল একটা কোড দিব। তো যখন আমাদের এখানে শুধুমাত্র ফেসবুক কনভার্সন এপিআই ব্রাউজার সাইড এবং সার্ভার সাইড ট্র্যাকিং করব, তখন এখানে যে কোনো একটা আইডি দিলেই হয়, ট্যাগ আইডি। এখানে অরিজিনালটা দেওয়ার দরকার হয় না, এখানে যে কোনো একটা দিলেই হয়। তাহলে আমি জি দিলাম, জি দেওয়ার পর ড্যাশ দিয়ে 1 2 3 4 দিয়ে একটা র্যান্ডমলি বসাই দিলাম। আচ্ছা, এরপরে কি বলছে, যে তুমি কনফিগারেশন সেটিংসে যাও। কনফিগারেশন সেটিং কোথায়, এই যে গেলাম কনফিগারেশন সেটিংস। এরপরে আমাদের কয়টা প্যারামিটার নিতে হবে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। ছয়টা প্যারামিটার তুমি নাও। নিলাম ছয়টা, এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। আচ্ছা, এরপরে আমাদের কি কাজ করতে হবে, এই জিনিসগুলো আমাদের কপি পেস্ট করে ওই জায়গায় বসাই দিতে হবে। কপি করলাম, কপি করে এই জায়গায় বসাই দিলাম। এরপরে কি আছে, সার্ভার কন্টেনার ইউআরএল কপি করলাম, কপি করে এই জায়গায় বসাই দিলাম। এখানে যেভাবে আছে হুবহু সেম টু সেম দিতে হবে। কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করে দিলাম। কপি পেস্ট, কপি করলাম, পেস্ট। এইগুলো শুধুমাত্র কপি পেস্টের খেলা। ডকটা দেখবেন আর শুধু কপি পেস্ট করে বসাবেন। কপি, জায়গায় পেস্ট করে দিলাম। তো এখানে আমাদের প্রথমটা কি আছে, প্রথমটাতে আমাদের ট্রু দিতে বলছে, তাই না? এটার জন্য প্রথমটাতে ট্রু। তাহলে ট্রুটাকে কপি করি, কপি করে এই জায়গায় ট্রুতে বসাই দিই। এরপর দ্বিতীয়টাতে কি বলছে, যে তোমার কাস্টম ডোমেনটা দাও। কোনটা, এখান থেকে যে আমরা একটা ডোমেন পাইছিলাম মনে আছে, ওই ডোমেনটা আমাদের ওই জায়গায় বসাই দিতে বলতেছে। ওই ডোমেনটা আমরা এখান থেকে যে ডোমেন লিঙ্কটা কপি করলাম, ডোমেন, এটা যে ডোমেন যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে আমরা এই জায়গায় বসাই দিলাম। এরপর কি বলছে, আমাদের এফবিপি। এফবিপি যে আমাদের এখানে কই যদি যাই এফবিপি, তাহলে এফবিপি নামে আমরা একটা কি ভেরিয়েবল সেভ করছিলাম, তাই না? মনে আছে? তো সেটা আমরা এখান থেকে যদি দ্বিতীয় বন্ধনী দুইবার দেই, তাহলে আমাদের এফবিপিটা আমরা পেয়ে যাব। এই যে এফবিপি দিয়ে দিলাম। সেম ভাবে আমাদের নিচে যেটা আছে যে এফবিসি, এফবিসি ভেরিয়েবল তৈরি করছি, এফবিসি দিয়ে দিলাম। এরপর কি আছে, ইভেন্ট টাইম। তাহলে ইভেন্ট টাইম আমরা কিন্তু একটা ক্রিয়েট করছিলাম, এই যে ইভেন্ট টাইম দিয়ে দিলাম। এরপর কি আমাদের ফার্স্ট পার্টি কালেকশনটা কি হবে, ট্রু হবে। তাহলে এটা কপি করি, কপি করে এই জায়গায় বসাই দিই। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ শেষ। এটা হয়ে গেল। এখন এখানে বলছে যে শেয়ার ইভেন্ট সেটিংস, সে জায়গায় গিয়ে তোমার ইভেন্ট আইডিটা বসায় দাও। তাহলে আমি এখানে যাই, এখানে আমার কি আছে, শেয়ার ইভেন্ট সেটিংস গেলাম। এখানে আমার কি করতে হবে, একটা প্যারামিটার নিতে হবে, অ্যাড প্যারামিটার।
অ্যাড প্যারামিটারে নিয়ে নাম দিলাম কি এখানে ইভেন্ট আইডি। আর এখান থেকে যদি আমি দ্বিতীয় বন্ধনী দুইবার দেই, তাহলে আমাদের ইভেন্ট আইডি নামে একটা আমরা কি করছিলাম, প্যারামিটারটা অন করছিলাম, তো ওইটা আমরা এখান থেকে দিয়ে দিব। এখানে গেলাম, প্লাসে গেলাম, প্লাসে গিয়ে এখানে তো আমাদের ইভেন্ট আইডিটা আসার কথা। এটা যদি না আসে তাহলে আমি এখানে যাব, এখান থেকে গিয়ে নতুনে যাব, নতুনে গিয়ে ইভেন্ট আইডিটা এখানে দিয়ে দিব, দিয়ে এখান থেকে জাস্ট লিখে দিলাম মনে করেন ইভেন্ট আইডি, দিয়ে এখান থেকে সেভ করে দিলাম। এটা কি করলাম আমি এখানে, যদি আমরা যে দ্বিতীয় বন্ধনে দুইবার দিব, দেওয়ার পর যদি না আসে তাহলে আমরা এখানে প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে এখানে আমরা আবার এই প্লাসে যাব। অর্থাৎ আমাদের কোনো একটা ভেরিয়েবল যদি ক্রিয়েট করা না থাকে, বা যদি আমরা ভুলে যাই যে এটা আমরা ক্রিয়েট করতে পারি নাই বা ওটা ক্রিয়েট করা হয় নাই, তাহলে আমাদের এখানে এতগুলো সেট আপ করলাম, এখন আবার এটা কেটে দিতে হবে, কেটে দিয়ে আবার ভেরিয়েবলে যেতে হবে। তো এখানে একটা সিস্টেম হলো কি, যে তোমার আবার পুনরায় কেটে ভেরিয়েবলে যেতে হবে না, ভেরিয়েবলের অপশন এই জায়গায় আছে। তুমি এই জায়গায় প্লাসে ক্লিক করো, প্লাসে ক্লিক করে তোমার যে ভেরিয়েবল যদি নতুন করে ক্রিয়েট করতে চাও তাহলে এই জায়গায় ক্লিক করো, প্লাসে ক্লিক করে এই জায়গায় গেলাম, গিয়ে আমার নিউ যেটা ইভেন্ট আইডি ছিলাম সেটা ধরাই দিলাম, ধরাই দিয়ে সেভ করে দিয়ে সেভ করে দিলাম, সেটা আমার এখানে চলে আসছে, ইভেন্ট আইডি আমার হয়ে গেল। আচ্ছা, এরপরে কি বলছে, যে ট্রিগার, আমাদের ট্রিগার অল পেজ, তাই না? তো ট্রিগারটা আমরা এখান থেকে কি দিয়ে দিলাম, অল পেজেসটা দিয়ে দিই, গেলাম এই জায়গায়, এখানে অল পেজেস দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমরা এখানে সেভ করে দেবো। তো এখানে দেখেন আমাদের যে সেভ করার জন্য কোনো একটা লেখা এখানে লেখা আছে, তো আপনার ইচ্ছা যে কোনো একটা জিনিস দিয়ে আপনি সেভ করতে পারেন, আপনার মতো করে যেটা দিলেই আপনি খুশি হবেন সেটাই দিবেন। তো মনে করেন আমি এখানে একটা নাম দিলাম যে কি, যে এসএস মানে কি সার্ভার সাইড ফেসবুক পেজ ভিউ, দিয়ে আমি এটা সেভ করে দিলাম। তাহলে আমাদের এখানে পেজ ভিউ সেট আপ ডান। কিসের জন্য? সার্ভার সাইডের জন্য। এখন আমাদের কি করতে হবে, দেখি কি করা যায়। ভিউ কন্টেন্ট, তাহলে ভিউ কন্টেন্টের জন্য আমার কি কি প্যারামিটার লাগবে? ভিউ কন্টেন্টের জন্য ইভেন্ট আইডি লাগবে, তারপর এখানে এফবিসি, এফবিপি এবং হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন, এই তিনটা জিনিস রেট করা আছে। অর্থাৎ এই তিনটা জিনিস আমাদের এই ভিউ কন্টেন্টের জন্য লাগবে। কিন্তু এই ডাটাগুলো কোন জায়গা থেকে নিবে? আমাদের যে এই পেজ ভিউ যে এখান থেকে আমি ক্রিয়েট করেছিলাম, এই জায়গা থেকে আমার ডাটাগুলো নিয়ে নিবে। তো সেই ক্ষেত্রে আমার ভিউ কন্টেন্টের জন্য এই ডাটাগুলো পাঠাইতে হবে না, সে আমাদের পেজ ভিউ থেকে ওটা নিয়ে নিবে। তাহলে বাকি যেগুলো লাগতেছে, কি কি লাগতেছে আমাদের, এখান থেকে আমাদের ইভেন্ট আইডিটা লাগবে, এরপর কি আমাদের যে কন্টেন্টের টাইপ লাগবে। তাহলে আমরা কি, যে ব্রাউজার সাইড ট্র্যাকিং যখন করছিলাম তখন কন্টেন্টের একটা টাইপ দিছিলাম, যে প্রোডাক্ট গ্রুপ অথবা প্রোডাক্ট দিছিলাম। এবং এখানে কি, যে কন্টেন্টের নেম, কন্টেন্ট নেমের জন্য আমরা কিন্তু ওই যে আমাদের একটা বিএলভি দিয়ে একটা আমরা কি করছিলাম, একটা আইটেম নেম একটা আমরা বানাইছিলাম, যে ই কমার্স ডট, অর্থাৎ আমরা একটা আইটেমের নাম নিতে চাই। তাহলে আইটেমের নামটা নেওয়ার জন্য কিন্তু আমরা একটা ভেরিয়েবল বানাইছিলাম ডাটা লেয়ার ভেরিয়েবল দিয়ে। কি ভেরিয়েবলটা হতে পারে, যে আইটেম ই কমার্স ডট আইটেমস ডট, এইভাবে দিয়ে জিরো ডট, তারপরে আইটেমস নেম দিছিলাম, তারপর দিয়ে আইটেম আইডি দিয়ে একটা বানাইছিলাম, আপনাদের হয়তো বা মনে আছে। তারপরে আমাদের কি, আইটেমস আইডি, আইডির জন্য আমাদের একটা বানানো আছে। তো সেটা হলো কি, যে আমাদের, আমি যদি এখান থেকে একটা প্রিভিউ দিই, প্রিভিউ দিলে বুঝতে পারবেন। বা এখান থেকে যদি আমি আমাদের ভ্যারিয়েবলে যাই, ভ্যারিয়েবলে গেলে সেখান থেকেও বুঝতে পারবেন যে আমাদের আসলে সেগুলো ক্রিয়েট করা আছে কিনা। যদি এখান থেকে এই যে আইটেমস নেমটাতে যদি যাই, এটাতে যদি যাই, এটা আমাদের কি, ডাটা লেয়ার ভেরিয়েবল। তো এই ডাটা লেয়ার ভেরিয়েবলে আমরা কি করছিলাম, ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেমস নেম, এটা আমাদের বানানো আছে। এরপর যদি আমরা আইটেমস আইডিতে যাই, আইডিতে গেলেও এটা কিন্তু আমরা বানায় রাখছি আগে, আইটেম ই কমার্স ডট আইটেমস ডট জিরো ডট আইটেম আইডি। তাহলে আমাদের কি এখানে এটার জন্য ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করতে হচ্ছে না। এরপর কি ভ্যালু, ভ্যালুর জন্য তো আমাদের একটা ক্রিয়েট করা আছে, যে আমাদের যে আইটেম প্রাইসটা দেওয়া আছে সেটাও তো আমাদের ক্রিয়েট করা আছে, কারেন্সিও ক্রিয়েট করা আছে। তার মানে কি, এটার জন্য আমাদের কোনো ভ্যারিয়েবলই লাগতেছে না, ভ্যারিয়েবল সব আমাদের ক্রিয়েট করা আছে। শুধুমাত্র আমরা এই প্যারামিটার গুলো লিখবো আর এগুলো এখান থেকে ধরাই দিব, তাইলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের ভেরিয়েবলের কাজ শেষ, ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করা আছে। দরকার কি এখন, ট্রিগার। ট্রিগারটা কি হবে, ট্রিগার আমাদের হবে ভিউ আইটেম। তো এটার জন্য তো আমাদের একটা ট্রিগার তৈরি করাই আছে। যদি আমি যাই এখানে ট্রিগার অপশনে যদি যাই, তাহলে আমাদের ভিউ আইটেমের জন্য বা ভিউ কন্টেন্টের জন্য আমাদের ট্রিগার তৈরি করা আছে। কোথায়? এই যে ভিউ আইটেমে যদি যাই, এখান থেকে কি দেওয়া আছে, ভিউ আইটেম।
আমাকেও এখানে ভিউ আইটেম দিয়ে একটা বানাইতে বলতেছে, তাহলে তো আমাদের একটা বানানোই আছে, দরকার কি? তাহলে এখন আমরা চলে যাবো কোথায়, ট্যাগে চলে যাব, আমাদের ট্যাগ দরকার। ট্রিগার ভেরিয়েবল তৈরি করা আছে, গেলাম ট্যাগে, ট্যাগ থেকে নিউ একটা ট্যাগ নিলাম। নেওয়ার পরে আমাদের ট্যাগ কি হবে এখানে, এখানে বলাই আছে কি ট্যাগ হবে। তো তুমি গুগল অ্যানালিটিক্সে যাও, গিয়ে জিএ ফর ইভেন্টটা নাও। তাহলে আমরা এখান থেকে গুগল অ্যানালিটিক্স কই, এটা নিলাম। এরপর এই যে গুগল অ্যানালিটিক্স জিএ ফর ইভেন্ট নিতে বলছে, নিলাম এটা। নেওয়ার পরে এখানে মেজারমেন্ট আইডি দিতে বলছে, তাহলে মেজারমেন্ট আইডিটা আমরা কি বলছিলাম, একটা র্যান্ডমলি ভাবে আপাতত বসাই দিলাম। জি দেওয়ার পরে একটা ড্যাশ দিব, তারপর 1 2 3 4 দিয়ে দিব, দিলাম। আর যখন আমরা জিএফওর ই-কমার্স ট্র্যাকিংটা করব, তখন এটা আপনাদের ক্লিয়ার হবে যে এখানে আমরা ফেক এখন আপাতত কেন দিচ্ছি। আপাতত আমরা এখানে সেভ করার জন্য ফেক দিচ্ছি, কিন্তু যখন আমরা আমাদের জিএফওর ই-কমার্স ট্র্যাকিং দেখবো, তখন ওই জায়গায় আমরা এই মেজারমেন্ট আইডিটা পাবো, ওই মেজারমেন্ট আইডিটা আমরা তখন এই জায়গায় রিফ্লেক্স করে দেবো। আপাতত আমরা এখানে এই সেভ করার জন্য, যেন সেভ হয় এটা, সেই জন্য আমরা র্যান্ডমলি একটা এখানে দিচ্ছি, বা এটা আমাদের তেমন কোনো প্রবলেম করবে না। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি বলছে, যাই এই জায়গায় এটা দিলাম। এরপর ইভেন্ট নেম হবে কি আমাদের ভিউ আইটেম, কপি করলাম, কপি করে এই জায়গায় দিয়ে দিলাম ইভেন্ট নেম ভিউ আইটেম। আচ্ছা, ইভেন্ট নেমটা আমাদের দেওয়া হলো। তারপরে কি বলছে যে তুমি প্যারামিটার নাও কয়টা, একটা, এই তিনটা তো লাগবে না বললাম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নিতে হবে, তাই তো? তাহলে এখান থেকে ইভেন্ট প্যারামিটার গুলো আমরা নিয়ে নিই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা আমরা এখান থেকে নিয়ে নিলাম। তাহলে এখন আমরা কপি পেস্ট করে বসাই দিই, ইভেন্ট আইডি কপি করলাম, ইভেন্ট আইডি বসাই দিলাম। এরপর কি আছে, এটা নিলাম, কপি করে বসাই দিলাম, কপি করলাম, কপি করে বসাই দিলাম। জাস্ট ডকটা দেখে দেখে স্টেপ বাই স্টেপ একবারে লাইন বাই লাইন দেওয়া আছে ডকের মধ্যে, শুধুমাত্র ডকটা দেখে দেখে করে ফেলবেন। এখান থেকে কারেন্সি দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমাদের ইভেন্ট আইডি কি হবে, ইভেন্ট আইডি আমাদের একটা ইভেন্ট আইডি তো ভেরিয়েবল আমরা তৈরি করলাম, একটু আগেই তৈরি করলাম। তাহলে এখানে গিয়ে আমাদের ইভেন্ট আইডিটা দিয়ে দিই, এই যে ইভেন্ট আইডি ধরাই দিলাম। এখন এই জায়গায় কি, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপ আমাদের কি হবে, কন্টেন্ট টাইপটা আমাদের, কন্টেন্ট টাইপটা কি হবে, প্রোডাক্ট হবে অথবা প্রোডাক্ট গ্রুপ হবে। প্রোডাক্ট গ্রুপ কখন হবে বলেন তো কেউ, আমি এটা কিন্তু ক্লাসে বলছিলাম, দেখি মনে আছে কিনা। প্রোডাক্ট গ্রুপ, ভেরিয়েন্ট থাকলে প্রোডাক্ট গ্রুপ, আর যদি সিঙ্গেল থাকে তাহলে প্রোডাক্ট। হ্যাঁ এটা বুঝতে পারছেন, যদি কোনো প্রোডাক্টের মধ্যে ভেরিয়েন্ট থাকে, যেমন কোনো প্রোডাক্টের যদি সাইজ থাকে, যেমন ML XL থাকতে পারে, বা যদি কোনো প্রোডাক্টের যদি আমাদের কালার ভেরিয়েন্ট থাকে, যেমন সেটা ব্ল্যাক, ব্লু বা হোয়াইট, এরকম যদি কোনো ভেরিয়েন্ট থাকে, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের কি হবে, প্রোডাক্ট গ্রুপ হবে। আর যদি কোনো প্রোডাক্টের যদি ভেরিয়েন্ট না থাকে, তাহলে আমরা সেটা প্রোডাক্টই দিয়ে দিব। তো এখানে দেখেন আমাদের 100 প্রোডাক্ট আছে, আমি কি 100টা প্রোডাক্ট চেক করব যে কোনটাতে আমার ভেরিয়েন্ট আছে আর কোনটাতে ভেরিয়েন্ট নাই? তো সব যেগুলোর ক্ষেত্রে আমরা প্রোডাক্ট গ্রুপটাই দিয়ে দিব, তার ভেরিয়েন্ট থাকুক আর না থাকুক আমরা রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা প্রোডাক্ট গ্রুপটা ইউজ করে দিলাম। দিলাম এখানে প্রোডাক্ট গ্রুপ। এরপর আমাদের কি, কন্টেন্ট নেম, কন্টেন্ট নেমের জন্য আমাদের একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটার নাম কি, ভেরিয়েবলটার নাম আমরা এই জায়গায় দিয়ে দিছি, যে ভেরিয়েবলটার নাম ডিএলবি আইটেম নেম। এটা দিয়ে আমরা কিন্তু একবার সেভ করছিলাম আমাদের ভেরিয়েবলটা, তাহলে এখানে দেখি সেটা পাওয়া যায় কিনা। বা এখানে যে ডিএলবি আইটেমস নেম আমরা দিয়ে দিলাম এটা। এরপর কি আমাদের এখানে ডিএলবি আইটেমস এর আইডি দিতে বলতেছে, তাহলে এই যে ডিএলবি আইটেম আইডি ধরে দিলাম। তবে ভ্যালু, ভ্যালু কিসের, প্রোডাক্টের ভ্যালু দিতে বলছে, তাহলে প্রোডাক্টের ভ্যালু আমাদের এখানে কোনটা হবে, যে আইটেম প্রাইস হবে, তাই না? তাহলে আইটেম প্রাইস নামে কিন্তু আমাদের একটা ভ্যারিয়েবল তৈরি করা আছে। এখানে গিয়ে আইটেম প্রাইস আমরা দিয়ে দিবে, যে আইটেম প্রাইস দিয়ে দিলাম। এরপর কি, কারেন্সি, কারেন্সি আমার তৈরি করা আছে, আমরা যখন ব্রাউজার সাইট ট্র্যাকিং করছিলাম সেগুলোই কিন্তু আমরা এখানে কারেন্সিটা বা আমাদের সবগুলো কাজে লাগাচ্ছি। হয়ে গেল। আর কি আছে এই জায়গায়, আর তেমন কিছু নেই, ভ্যারিয়েবল তো লাগবে না, ট্রিগার শেষ। আমরা এখন এটা যে কোনো একটা নাম দিয়ে সেভ করে দিলাম, মনে করেন আমি সেভ করলাম যে এটা দিয়ে সেভ করে দিলাম, কপি করলাম,
কপি করে এখানে আমাদের এখন কি করতে হবে, ট্রিগার দিয়ে দিতে হবে। ট্রিগারটা আমাদের কি হবে, ভিউ কন্টেন্ট যেহেতু করতেছি, তাহলে ভিউ আইটেমের এটা আমরা ট্রিগার দিয়ে দিলাম। আর এটা সেভ করে দিলাম, এই নামটাতে সেভ করে দিলাম, SSFB সার্ভার সাইড ট্র্যাকিং। কিসের জন্য? ফেসবুকের জন্য। কি করতেছি আমরা, ভিউ কন্টেন্ট করতেছি, সেভ করে দিলাম। আচ্ছা, এখন যখন আমরা ওই যে ব্রাউজার সাইড ট্র্যাকিংটা করছিলাম, তখন ভিউ কন্টেন্টটা কি করছিলাম, অ্যাড টু কার্টের জন্য কপি করে ফেলছিলাম, মনে আছে? তো সেম ভাবে এটাও কিন্তু আমরা কপি করতে পারি অ্যাড টু কার্টের জন্য। তাহলে অ্যাড টু কার্টে দেখি কি কি রিকোয়ারমেন্ট চাইছে। অ্যাড টু কার্টে বলছে তুমি এখানে একটা মেজারমেন্ট আইডি দিবা, অর্থাৎ এখানে র্যান্ডমলি যেটা আছে সেটা দিয়ে দিবা। মনে করেন এই র্যান্ডমলি কোডটা কপি করে তুমি এটাও দিবা কোন জায়গার মধ্যে, এই যে এই জায়গার মধ্যে দিয়ে দিবা। আচ্ছা, এরপরে তুমি একটা নাম দিবা অ্যাড টু কার্ট, তারপর তোমার এখানে ইভেন্ট আইডি। এই তিনটা তো লাগবে না, এই তিনটা আমাদের পেজ ভিউ থেকে কালেক্ট করবে। তারপর কয়েকটা লাগবে। আর মনে করেন যে আমাদের পেজ ভিউ কন্টেন্ট যেটা আছে, ভিউ কন্টেন্ট আর এটা কিন্তু সেম টু সেম দেখতেছি, বা আমরা ব্রাউজার সাইটের জন্য কিন্তু এটা ডুপ্লিকেট করছিলাম, তো সেম ভাবে সার্ভার সাইডেও আমরা এটা ডুপ্লিকেট করতে পারি। তাহলে কোনটা ডুপ্লিকেট করব, এই সার্ভার সাইটের জন্য যেটা আমি ভিউ কন্টেন্ট করলাম এটা থেকে ডুপ্লিকেট করব। গেলাম এই জায়গায়, গিয়ে এখান থেকে ডুপ্লিকেট করে নিলাম। দেওয়ার পরে এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম এবং এটাকে দিয়ে দিলাম মনে করেন অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। তো এখানে গিয়ে আমাদের এখানে কি দেওয়া আছে, এই যে ইভেন্ট নেমটা চেঞ্জ করে দেবো। ইভেন্ট নেম কি হবে, ডকের মধ্যে আছে ইভেন্ট নেম, এই যে কপি করলাম, কপি করে ইভেন্ট নেমটা এই জায়গায় চেঞ্জ করে দিই। এরপরে আমরা যদি নিচে যাই, নিচে গেলে আমাদের সবকিছু ঠিকঠাক আছে, এখানে আর তেমন কিছু হাত দেওয়ার দরকার নাই। আমরা এখান থেকে ট্রিগারটা চেঞ্জ করে দিব, এডিটে যাব, এটা কেটে দিব, কেটে দিয়ে আমরা কোন ট্রিগার দিব, অ্যাড টু কার্ট ট্রিগারটা দিয়ে দিব। দিলাম, দিয়ে এটা আমি এখন সেভ করে দিলাম। তাহলে আমার অ্যাড টু কার্ট হয়ে গেল, কাজ শেষ। তাহলে আমার কয়টা হলো, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট। এই ক্লাস রেকর্ড হচ্ছে তো, আবার আমি দিছি তো রেকর্ড। আচ্ছা, রেকর্ড হচ্ছে। তাহলে আমাদের পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট হলো। এখন আমাদের দরকার কি, বিগিন চেকআউটটা দরকার। আচ্ছা, বিগিন চেকআউটের জন্য দেখেন কি কি বলছে এই জায়গায়, যে আমাদের কি কি প্যারামিটার গুলো দিতে হবে এই জায়গায়। ইভেন্ট আইডি, বুঝলাম এটা আমাদের ক্রিয়েট করা আছে, এই তিনটা লাগবে না। এরপরে কি, কন্টেন্ট টাইপ দিলাম। এরপরে কি দিতে হবে, কন্টেন্ট নেম। কন্টেন্ট নেমটা এখন আমরা এটা কিন্তু দিব না, এই যে ডিএলবি আইটেম আইডি যে আছে, এই ডিএলবি আইটেম আইডিটা কিন্তু দিব না। কারণ এই ডিএলবি আইটেম আইডি আমরা শুধুমাত্র কি একটা প্রোডাক্টের প্রাইসের জন্য বা একটা প্রোডাক্টের নামের জন্য আমরা তৈরি করছিলাম। আপনারা যদি ব্রাউজার সাইটের ক্ষেত্রে যদি মনে করেন, তাহলে সেক্ষেত্রে চেক আউটের জন্য কি করছিলাম, যে আমরা মাল্টিপল প্রোডাক্ট চেক আউট করতে পারি, এবং সেটার জন্য আমরা কি করছিলাম, যে কাস্টম জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা একটা অ্যারে থেকে আমাদের যে প্রোডাক্টের নামগুলো সেগুলো আমরা আলাদা করে নিয়েছিলাম, বা একটা প্রোডাক্টের যে আইডি গুলো সেগুলো আমরা আলাদা করে নিয়েছিলাম। তো সেগুলো কি আমার কিসের ক্ষেত্রে করেছিলাম, ব্রাউজার সাইটের আমি চেক আউটের জন্য করেছিলাম। তো সেম ভাবে আমাদের এখানে বিগিন চেক আউটের ক্ষেত্রে, সেটা সার্ভারের ক্ষেত্রে কি করব আমরা, এখানে এই যেটা কাস্টম জাভা স্ক্রিপ্ট আছে, অর্থাৎ আমাদের এখানে যারা চেক আউট করবে তারা তো একসাথে অনেকগুলো প্রোডাক্ট চেক আউট করবে, তো সেক্ষেত্রে তো আমাদের একটা ভেরিয়েবল তৈরি করাই আছে, তো ওই ভেরিয়েবলটা আমরা দিয়ে দিব। তো অবশ্যই মনে রাখবেন, যেটা ব্রাউজার সাইড হোক আর সার্ভার সাইড হোক, এই বিগিন চেক আউট এবং পারচেসের ক্ষেত্রে আমরা এই কন্টেন্ট নেম এবং কন্টেন্ট আইডি গুলো কি দিব, কাস্টম জাভা স্ক্রিপ্ট যেগুলো আছে সেগুলো দিব। তার মানে এখানে কি, মাল্টিপল প্রোডাক্টের নামগুলো একসাথে শো করবে। তাহলে এটা আমরা করে ফেলি। তো এটা করার জন্য আমাদের বিগিন চেকআউটের একটা ট্রিগার লাগবে, ট্রিগার তো আমার করাই আছে, আর ভেরিয়েবল তো আমার সব আগেরই করা আছে, তাহলে ভেরিয়েবল লাগতেছে না, ট্রিগারও লাগতেছে না, শুধুমাত্র লাগতেছে ট্যাগ। তাহলে এটা আমরা কি করি, এই যে অ্যাড টু কার্ট যেটা আছে, অ্যাড টু কার্টটা আমরা ডুপ্লিকেট করে ফেলি, কপি করে নিলাম, এটার নাম দিলাম মনে করেন বিগিন চেকআউট। বিগিন চেকআউট দিলাম, আর এখানে আমাদের ইভেন্ট নেমটা অবশ্যই চেঞ্জ হবে। ইভেন্ট নেম কি হবে, ইভেন্ট নেম হবে বিগিন চেকআউট। কপি করে এই জায়গায় বসাই দিলাম। আচ্ছা, এই জায়গায় আমাদের চেঞ্জ কি হবে, ইভেন্ট আইডি এটা থাকবে, প্রোডাক্ট টাইপটা কি হবে, প্রোডাক্ট গ্রুপ এটা থাকবে। তাহলে আমাদের চেঞ্জ হবে কোনটা, প্রোডাক্ট নেমটা। প্রোডাক্ট নেম এই ক্ষেত্রে এখন আমাদের এটা সিঙ্গেল প্রোডাক্টের জন্য তৈরি করা হয়েছিল ডিএলবি দিয়ে। তখন আমাদের এখান থেকে কি করব আমরা, এটা সিজিএস টা দিয়ে দিব, সিজিএস প্রোডাক্ট নেম দিলাম। এরপর কি, এটাও ডিলিট করে দিব, এটা হবে কি আমাদের সিজিএস প্রোডাক্ট আইডি। এরপর কি, ভ্যালু। তাহলে আমাদের ভ্যালুটা এখানে যে আমাদের দেওয়া আছে আইটেম প্রাইস, আইটেম প্রাইস মানে কি, আমাদের একটা প্রোডাক্টের ভ্যালু।
কিন্তু আমাদের যখন চেক আউট করবে, চেক আউট যখন 5টা 6টা প্রোডাক্টের চেক আউট করবে, তাহলে সেটার তো ভ্যালু অবশ্যই টোটাল ভ্যালুটা হবে, তাই না? তো টোটাল ভ্যালুর জন্য কিন্তু আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করছিলাম, হয়তো বা আপনাদের মনে আছে কিনা, যেটার নাম হলো যে ডিএলভি ভ্যালু, মনে হয় দেওয়া আছে যে ডিএলভি ভ্যালু। এই ডিএলভি ভ্যালুটা আমরা দিয়ে দিব। দিলাম কারেন্সি, আমার কারেন্সি তো একটাই, এটাই, আর কোনো লাগবে না। দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। ভ্যালু দিলাম, কারেন্সি দিলাম, সব ঠিকঠাক আছে। এখন শুধুমাত্র আমি এটা, মনে করেন, এটা দিয়ে সেভ করে দিলাম, বা এটাতে সেভ করে দিলাম, যে এটা দিয়ে জাস্ট ট্রিগারটা চেঞ্জ করে দিই। এটা মাইনাস করে দিলাম, এখান থেকে কি দিয়ে দিব, বিগিন চেক আউট ট্রিগারটা দিয়ে দিব। দিলাম বিগিন চেক আউট, দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমাদের কি ইভেন্ট গুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসি আমরা, এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন তো, বিগিন চেক আউট পর্যন্ত? কোনো কোশ্চেন আছে বলেন, বা কোথাও বুঝতে ভাইয়া অসুবিধা হচ্ছে এখন কিনা? এখন কোশ্চেন নাই, কিন্তু অনেক কঠিন আছে। কিসের কঠিন? এখান থেকে তো আপনি ডক থেকে কপি পেস্ট করে দিয়ে দিবেন, তাইলেই তো হইলো। আচ্ছা বলেন, আরো কারো কিন্তু কোশ্চেন আছে কিনা বলেন। কঠিন মনে হবে, তবে ক্লাসটা 2-3 বার দেখলে খুব ইজি হয়ে যাবে, তেমন কোনো কিছু না। কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। না স্যার, কোনো কোশ্চেন নাই আপাতত। কোশ্চেন মনের মধ্যে রাখবেন না, 2-3 বার করে প্র্যাকটিস করবেন দরকার হলে। এখন আমরা চলে যাই পারচেস ইভেন্টের ক্ষেত্রে। পারচেস ইভেন্টের ক্ষেত্রে আমাদের কি হয়, যে আমরা যখন এই ফেসবুক কনভার্সন এপিআইটা করতেছি ব্রাউজার সার্ভার সাইডের জন্য, তখন আমাদের একটা জিনিস আছে, যেটা হলো ইভেন্ট ম্যাচ কোয়ালিটি। অর্থাৎ আমি যদি দেখাই, যেমন আমি আমাদের পিক্সেলে চলে যাই, পিক্সেলে গেলে সেখানে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নামে একটা জায়গা আছে। অর্থাৎ আমাদের ট্র্যাকিং গুলো কিরকম হচ্ছে, পারফেক্টলি ট্র্যাকিং হচ্ছে কিনা, সেটার জন্য একটা মার্ক দেওয়া হয়, সেটা আপ টু 10 পর্যন্ত দেওয়া হয়। তো অনেকের ক্ষেত্রে সেটা মার্ক আকারে দেখায়, যেমন তুমি 10-এর মধ্যে 7 পাইছো, 10-এর মধ্যে 8 পাইছো। আবার অনেক সময় গ্রুপ দেখায়, অনেক সময় কারো পুর দেখায়। তো এই যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটির যে স্কোরটা, এই স্কোরটা বেশি পাইতে হলে ফেসবুক বলতেছে যে তুমি যত আমাকে প্যারামিটার সেন্ড করতে পারবা, বা যত তুমি আমার কাছে ভ্যারিয়েবল গুলো সেন্ড করতে পারবা, তত তোমার ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা বেশি হবে। তো সেই ক্ষেত্রে পারচেসের জন্য আমরা যখন সার্ভার সাইড ট্র্যাকিংটা করব, তখন আমাদের অনেকগুলো ডাটা সেন্ড করতে হয়। তো এখান থেকে আমি কোথায় যাব, আমাদের ইভেন্টস ম্যানেজার, না, এই যে ইভেন্ট ম্যানেজারে গেলাম। ইভেন্ট ম্যানেজারে গিয়ে যদি আমি ডাটা সোর্সে যাই, এই ডাটা সোর্সে গেলে এখানে আমাদের পিক্সেলের ডাটাগুলো আমরা দেখতে পাবো। এই যে এখানে আমাদের একটা ইভেন্ট ম্যাচ কোয়ালিটি দিয়ে থাকে, এখানে একটা মার্ক দিয়ে থাকে। তো এটা আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে, এখানে আমরা দেখতে পাবো যে এখানে একটা মার্ক প্রদান করে। তো সেটা হলো কি আমাদের, যে আমরা এখানে যে জিনিসটা দেখলাম, যে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, অর্থাৎ ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোরটা যদি আমরা বেশি বাড়াইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই প্যারামিটার গুলো বেশি বেশি সেন্ড করতে হবে। তো পারচেসের জন্য এখানে দেখেন যতগুলো আছে, আমরা সবগুলো সেন্ড করার চেষ্টা করবো, যতগুলো আছে এই সবগুলো সেন্ড করতে হবে। তাহলে আমাদের ইভেন্ট আইডি, এটা আমাদের আছে, এই 3টা আমাদের লাগবে না। এরপর কি, এটা কন্টেন্ট টাইপ, যেটা এটা আমরা হাতে লিখে দিব যে প্রোডাক্ট গ্রুপ। তারপরে এখানে কন্টেন্ট নেম, এটা তো আমাদের সিজিএস এর আছেই। কন্টেন্ট আইডি এটাও আছে, ভ্যালু আছে, কারেন্সি আছে। শুধুমাত্র নাই কোনগুলো, এই নিচের গুলো নাই। কি কি, এই যে আমাদের একটা ইমেলের জন্য লাগবে একটা, তারপর আমাদের ফোন নাম্বারের জন্য একটা লাগবে। তো এই আমরা যখন প্রোডাক্টটা পারচেস করি, তখন ওখানে কি ওই চেক আউটে এগুলো দিই না, যে ইউজারের যে ডাটাগুলো যদি আমি কালেক্ট করতে চাই, যে আমার এখানে যে প্রোডাক্টটা কিনলো তার ইমেলটা কি ছিল, তার ফোন নাম্বারটা কি ছিল, তার ফার্স্ট নেম লাস্ট নেম কি ছিল, তার কান্ট্রি কোন জায়গা থেকে, তার সিটি কোন জায়গায়, এই জিনিসগুলো আমরা কি করতে পারবো, ট্র্যাক করতে পারবো পারচেসের ক্ষেত্রে। তারপর তার পোস্ট কোড কি দিছিল,
তারপর একটা প্রোডাক্ট যে তার পারচেস করলে যে একটা ট্রানজেকশন আইডি আসে, সেই ট্রানজেকশন আইডিটা কি সেটা আমরা দেখতে পাবো। এরপর তার শিপিংটা, অর্থাৎ তার শিপিং কস্ট, ট্যাক্স যদি কোনো দেয় সেই ট্যাক্সও আমরা ট্র্যাকিংটা করতে পারবো। তারপর আমাদের অ্যাফিলিয়েশন এবং কুপন, যদি কোনো কুপন কোড থাকে সেটাও আমরা করতে পারবো। তাহলে এগুলো আমাদের কি করতে হবে এখন? এগুলো এখন আমাদের এই ভ্যারিয়েবল গুলো ক্রিয়েট করতে হবে। এই ভ্যারিয়েবল গুলো তো আমাদের নাই। আর এটা আইটেমসটা, এটা লাগবে না, এটা মনে করেন বাদ দেন, এটা লাগবে না। তাহলে এই কয়েকটা আমরা কি করবো এখন? তৈরি করব। তাহলে এগুলো তৈরি করার জন্য আমাদের ভ্যারিয়েবল গুলো এখানে দেওয়া আছে। কি আছে? ইমেলের জন্য আমাদের এটা হবে, তারপর আমাদের ফোনের জন্য এটা হবে, এবং আমাদের ফার্স্ট নেমের জন্য এটা, লাস্ট নেমের জন্য এটা। তো এটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা কিন্তু জানি যে আমাদের কিভাবে ডাটাগুলো আমরা নিয়ে দেবো, তাই না? তো ধরুন আমি একটা প্রিভিউ দিলাম, প্রিভিউ দিয়ে একটা পারচেস করে দেখাই আপনাদের। তো এই কোডগুলো কিভাবে নেওয়া হয়েছে বা কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, আমি একটা ভিউ কন্টেন্ট করি। ভিউ কন্টেন্ট করে এখানে যদি দেখি যে আমাদের পেজ ভিউটা কি হয়েছে, এই যে দেখি পেজ ভিউ, পেজ ভিউটা আমাদের ব্রাউজার সাইট, পেজ ভিউ সার্ভার সাইট ফায়ার হয়েছে। পেজ ভিউ কিসের জন্য? ভিউ কন্টেন্টের জন্য আমাদের ব্রাউজার সাইট, পেজ ভিউ ভিউ কন্টেন্ট সার্ভার সাইটের জন্য আমার এটা ফায়ার হয়েছে। এই যে যদি যাই এখানে ভিউ কন্টেন্টে, তাহলে দেখবো যে আমার দুইটারই কাজ করতেছে। আচ্ছা, এরপরে যদি আমি এটা অ্যাড টু কার্ট করি, দেখি অ্যাড টু কার্টটা কাজ করে কিনা। আচ্ছা, এমন যদি অ্যাড টু কার্টে যাই, অ্যাড টু কার্টে গেলে, এই যে অ্যাড টু কার্টে যদি যাই দেখতে পাবো যে আমাদের অ্যাড টু কার্টটাও কাজ করতেছে। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, মনে করেন আমি চেক আউটে গেলাম, এখান থেকে চেক আউটে চলে গেলাম, তাহলে দেখি চেক আউটটা কাজ করে কিনা। যে বিগিন চেক আউটে যদি যাই, দুইটাই আমার ফায়ার করছে। তাহলে এখানে আমি কিছু একটা ডাটা দিয়ে দিলাম, আমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম দিলাম, তারপর আমাদের কান্ট্রি দিলাম, তারপর এখানে টাউন সিটি দিয়ে দিলাম, ফোন নাম্বার দিলাম। সবকিছু দেওয়ার পর আমি অর্ডারটা প্লেস করে দিলাম। অর্ডার প্লেস করে দিলাম, অর্ডার নাম্বার একটা আমরা পেয়ে গেলাম, 5501। এখন এই জায়গায় যদি যাই, এই জায়গায় পারচেসে যদি যাই, পারচেসে গেলে দেখবো যে আমাদের ব্রাউজার সাইট থেকে যেটা আমরা সেট আপ করেছিলাম সেটাই ফায়ার হয়েছে। সার্ভার সাইড থেকে কিন্তু এখনো করি নাই। তো সার্ভার সাইডের জন্য করতে হলে আমাদের কি করতে হবে? এখানে আমরা কি দেখলাম, আমার ডকের মধ্যে এক্সট্রা কিছু আমাদের প্যারামিটার সেন্ড করতে হবে, বা এই ভেরিয়েবল গুলো আমাদের তৈরি করতে হবে। তো এই ভেরিয়েবলের ডাটাগুলো আমরা কোন জায়গা থেকে পাবো? একটা পারচেস আগে করলাম, করার পর আমি ডাটা লেয়ারে ক্লিক করবো। ডাটা লেয়ারে ক্লিক করার পর আমি যদি নিচে যাই, নিচে গেলে আমি আমার এই সব কিছু জিনিস দেখতে পাবো। কি কি দরকার আমাদের এখানে? আমাদের লিস্টে যদি যাই, লিস্টে গেলে আমাদের এখান থেকে দরকার ছিল যে ইমেল অ্যাড্রেস ছিল, ফোন নাম্বার ছিল, তারপর তার ফার্স্ট নেম ছিল। তো এই জিনিসগুলো কোথায় পাবো? এই জায়গায় যদি যাই আমরা, এই যে ফার্স্ট নেম পাইছি, তারপরে তার লাস্ট নেম পাওয়া গেছে, এবং তার কি পাওয়া গেছে এখান থেকে, আহ ইমেলটা পাওয়া গেছে, এই যে ইমেল পাওয়া গেছে, ঠিক আছে। তো তো এই জিনিসগুলো কার আন্ডারে আছে দেখি তো। এই জিনিসগুলো আমাদের আছে কার আন্ডারে? বিলিং এর আন্ডারে আছে। এই বিলিংটা কার আন্ডারে আছে? কাস্টমারের আন্ডারে আছে। এই কাস্টমারটা কার আন্ডারে আছে? এই কাস্টমারটা আছে অর্ডার ডাটার আন্ডারে। তাহলে আমরা যদি এখান থেকে ইমেলটা নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? একটা অর্ডার ডাটাটা নিতে হবে। মনে করেন অর্ডার ডাটা নিলাম, ফর এক্সাম্পল অর্ডার ডাটা নিলাম। আমাদের ডকটা কই? এই যে ডকটা, তো এই জায়গার মধ্যে মনে করেন আমি অর্ডার ডাটাটা নিলাম। আচ্ছা, এরপরে আমরা কি জানি যে অর্ডার ডাটার পরে যদি কোনো থার্ড ব্র্যাকেট থাকে তাহলে তার একটা কি হবে? ডট হবে, তাই না? তো আমরা এখানে একটা ডট দিয়ে দিলাম, দিলাম একটা ডট। এরপরে কি দিতে বলছে? যে আমাদের কোন জিনিসটা দরকার? আমাদের দরকার হচ্ছে ইমেলটা। তো ইমেলটা কার আন্ডারে আছে? কাস্টমারের আন্ডারে আছে। ইমেলটা কি আমার এই টোটালের আন্ডারে আছে বা অ্যাট্রিবিউটের আন্ডারে আছে? নাই। সেটা আমার কার আন্ডারে আছে? সেটা আমার কাস্টমারের আন্ডারে আছে। তাহলে কাস্টমারটা নিলাম, কপি করলাম, কপি করে এই জায়গার মধ্যে বসাই দিলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে দেখেন কি আছে, যে কাস্টমারের পর আমাকে কোথায় যাইতে হবে? বিলিং এ যাইতে হবে। তাহলে এখানে একটা কি আছে? থার্ড ব্র্যাকেট আছে। তাহলে কাস্টমারের পর একটা ডট দিলাম,
দিলাম একটা ডট। ডট দেওয়ার পর আমার কি নিতে হচ্ছে, বিলিংটা নিতে হচ্ছে, কারণ বিলিং এর মধ্যেই তো আমার ওই ইমেলটা পাবো। বিলিং নিলাম, বিলিং নিয়ে পেস্ট করে দিলাম। তারপর এখানে কি আছে, থার্ড ব্র্যাকেট পার হইতে হচ্ছে, তাহলে থার্ড ব্র্যাকেট গেলে আমার কি হবে, একটা ডট হবে, ডট দিলাম। এখন আমার এখানে এটা ক্রস করে কোন জায়গায় আসবো, আমি আমি নিব এই জায়গা থেকে ইমেলটা। তাহলে ইমেলটা কপি করলাম, কপি করে এই জায়গার মধ্যে বসাই দিলাম। তাহলে এখন এই জিনিসটা আর এই জিনিসটা দেখেন সেম টু সেম মিল পেয়ে যাবেন। তাহলে এইভাবে আপনারা এখান থেকে আপনাদের যে কোডগুলো আছে সেই কোডগুলো নিয়ে নিতে পারেন। এখন আমি যদি এখান থেকে যদি আমার ফোন নাম্বারটা নিতে চাই, তাহলে ফোন নাম্বারের জন্য কি নিতে হবে, অর্ডার ডাটা নিলাম, দিয়ে একটা ডট দিলাম। ডট দেওয়ার পর কি দিব, কাস্টমার দিব, কাস্টমারের পর একটা ডট দিব, ডট দেওয়ার পর কি দিব, বিলিং দিব, বিলিং এর পর একটা ডট দিব, বিলিং এর পর ডট দেওয়ার পর এখান থেকে আমি আমাদের যে ফোন আছে, এই যে ফোন, এই ফোনটা আমি এখান থেকে নিয়ে নেব, তাহলেই তো হয়ে গেল। অথবা কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কি করবেন, এখান থেকে এইগুলো কপি করে নিয়ে নেবেন। তাহলে আমরা চলুন ইমেলের জন্য আমরা কিছু ভেরিয়েবল তৈরি করে ফেলি। গেলাম আমার এখানে ভেরিয়েবলে গেলাম, ভেরিয়েবলে গিয়ে এখান থেকে নিউতে যাব, নিউতে গিয়ে এখানে গেলাম, গিয়ে আমাদের এটা কি হবে, ডাটা লেয়ার ভেরিয়েবল হবে। কেন ডাটা লেয়ার ভেরিয়েবল হবে, এখানে বলা আছে যে ডিএলভি দিয়ে আমরা এটা দিব যে ডাটা লেয়ার ভেরিয়েবল। তো এটা যেহেতু আমাদের ডাইনামিক্যালি আমাদের এটা ট্র্যাকিংটা করবে প্রতিটা পারচেসের জন্য, সেক্ষেত্রে আমাদের ডিএলভি ভ্যালুটা নিব আমরা, বা ডিএলভি যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা নিব। আচ্ছা, নিলাম, নেওয়ার পরে আমাদের এখানে কি বলতেছে, যে তুমি এই জায়গায় একটা কোড দাও। তাহলে এই কোডটা আমরা এখান থেকে কপি করে নিলাম, কপি করে এই জায়গার মধ্যে আমরা বসাই দিলাম। আর এটা সেভ করলাম, কি মনে করেন, ডিএলভি, ডিএলভি দিয়ে দিলাম ইমেল, দিয়ে এটা সেভ করে দিলাম। এখন আমাদের সেম ভাবে কি নিব, ফোন নাম্বার নিব। তাহলে এটা কপি করলাম, কপি করে এখান থেকে নতুন একটা নিলাম, সেটা কি হবে, সেটা হবে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে পেস্ট করে দিলাম। এটা সেভ হবে কি, যে ডিএলভি ফোন, সেভ দিয়ে দিলাম। আবার এখান থেকে নিলাম ফার্স্ট নেম, কপি করলাম, কপি করে নতুন করে একটা নিয়ে নিই, ডাটা লেয়ার ভেরিয়েবল, এটা এখানে বসাই দিলাম। এটা হলো আমার কি, ফার্স্ট নেম। তাহলে ডিএলভি ফার্স্ট নেম দিয়ে সেভ দিয়ে দিলাম। এরপর লাস্ট নেম, কপি করে লাস্ট নেম দিয়ে দিলাম। আর কি কি আছে দেখি, এখানে কান্ট্রিটা দিতে বলতেছে, কান্ট্রি কপি করলাম, কপি করে এখান থেকে কান্ট্রি দিয়ে দিলাম। সিটি কপি করে, আপনাদের কাজগুলো ইজি করার জন্য যেন একটা একটা করে খুঁজে বের করতে হয়, যেন না হয়, সেক্ষেত্রে এখানে আমি দিয়ে দিছি, শুধুমাত্র পেস্ট করে দিয়ে দিবেন। আর এক্সপার্ট হওয়ার জন্য, একবারে যদি এক্সপার্ট হতে চান তাহলে সেখান থেকে কোডগুলো নিয়ে একটা একটা করে বুঝে বুঝে এই জায়গায় দিবেন, দেখবেন যে পরবর্তীতে আপনি ইজিলি সবকিছু করতে পারতেছেন। এটা হলো কি আমাদের পোস্ট কোড, তাই তো? তাহলে এখান থেকে দিলাম ডিএলভি পোস্ট কোড, সেভ। আর কি আছে, আর এখানে তেমন নাই, পোস্টাল কোড দিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম পোস্ট কোড। ট্রানজেকশন আইডি তো আমরা একটা তৈরি করছি, এটা তো আমাদের আহ, দিতে হবে না। এরপর আমাদের লাগবে শিপিং। তো শিপিং এর জন্য আমরা এখান থেকে যদি যাই, শিপিংটা কই আছে, শিপিং, শিপিং, এখান থেকে অর্ডার ডাটা নিলাম, ডট দিতে হবে, ডট দিয়ে আমরা ডিরেক্টলি এখান থেকে কি নিয়ে নিব, এই শিপিংটা নিয়ে নেব। এই যে শিপিং আছে না, ডট শিপিং দিলে এখান থেকে আমাদের ডিরেক্টলি এটা নিয়ে নেবে।
তো এগুলো আপনাদের যে বাকি তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস আপনারা অ্যাড করে দিবেন, এই চারটা জিনিস, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। নিজে নিজে অ্যাড করে দিবেন, শিপিং নেবেন, ট্যাক্স নেবেন, অ্যাফিলিয়েশন নেবেন, কুপন নেবেন, এটা এখান থেকে পেয়ে যাবেন। এটা আপনার হোমওয়ার্ক থাকলো। এই শিপিং পাবেন, শিপিং পাবেন, কুপন পাবেন, ট্যাক্স পাবেন এখান থেকে। ই কমার্স থেকেও নিতে পারেন, যে ই কমার্স ডট কি দিয়ে দিবেন, শিপিং, ই কমার্স ডট কুপন, ই কমার্স ডট ট্যাক্স, ই কমার্স ডট যেটা চাইবেন এফিলিয়েশন, এটা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? তো এই চারটা জিনিস আপনারা দিয়ে দিয়েন, দিয়ে দিলে খুব ভালো হবে। তো আমাদের এখান থেকে এই কাজটা ডান, ভেরিয়েবল ক্রিয়েট করা ডান। এখন আমরা চলে যাই ট্রিগার। ট্রিগারে আমাদের কি লাগবে, ডকের মধ্যে দেখি। পারচেসের জন্য আমাদের ট্রিগার করা আছে, এখন লাগবে ট্যাগ। তাহলে আমরা ট্যাগ গুলো করে ফেলি। ট্যাগে গেলাম, ট্যাগে গিয়ে এখান থেকে নতুন একটা নিলাম, বা আমাদের যে বিগিন চেকআউটটা আছে এটাই আমরা মনে করেন যে ডুপ্লিকেট করলাম। এখান থেকে এটা ডুপ্লিকেট করে নাম দিয়ে দিলাম মনে করেন পারচেস। পারচেস দিলাম, দিয়ে এখান থেকে দিয়ে দিলাম পারচেস। পারচেসটা এই জায়গায় আছে, এটা আমার মুখস্থ হয়ে গেছে, যেহেতু ওই যে পারচেস এই জায়গায় পাবেন, পারচেস ইভেন্টের জন্য এটা আমাদের পারচেস হবে, যে পারচেসের জায়গায় দেওয়া আছে। তো পারচেস নেওয়ার পরে আমাদের এখান থেকে কি কি চেঞ্জ হবে, ইভেন্ট আইডি ঠিক আছে, এটা আমাদের গ্রুপটাও ঠিক আছে, সিজিএস এটাও সিজিএস, এটাও ভ্যালু, এটাও ভ্যালু। তাহলে আমাদের এক্সট্রা কয়েকটা প্যারামিটার দিতে হবে। তাহলে কয়টা প্যারামিটার লাগবে, এখান থেকে এক্সট্রা ভাবে যদি দিই, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। আর আপনারা চারটা বাড়াই দিয়েন করে, ঠিক আছে? তো এখান থেকে আমি আটটা নিয়ে নিলাম। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এখন এগুলো আমি একটা একটা করে দিয়ে দিই। এখানে যা আছে যেভাবে আছে, সেম টু সেম এভাবেই কিন্তু দিতে হবে। এই নামগুলো এই পাশে যে ইভেন্ট প্যারামিটার গুলো যা আছে, এই ইভেন্ট প্যারামিটার গুলো যেইভাবে আছে সেম টু সেম এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, কোনো যেন এখানে মিসিং না হয়। একটা মিসিং হলে সেটা আপনি ডাটা আর পাবেন না। কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম, কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম, কপি, পেস্ট, কপি, পেস্ট। এটা ধৈর্য ধরে একটু ক্লাসটা দেখতে হবে, কারণ এই ক্লাসটা দুইটা ক্লাসে ডিভাইড করলে আপনারা আহ, আজকের ক্লাসটাও বুঝতেন না, এর পরের ক্লাসটাও বুঝতেন না। তো এখানে আমাদের ইমেল আইডিটা দিয়ে দিই, তাহলে এখান থেকে আমাদের ইমেল যেটা তৈরি করছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিই, ডিএলবি ইমেল দিয়ে দিলাম, ডিএলবি ইমেল। এরপরে আমাদের কি দিছিলাম, যে ডিএলবি, বা মনে করেন যে ফোন দিছিলাম, তাই তো, যে ডিএলবি ফোন চলে আসছে। এরপর আমরা কি দিছিলাম, ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম চলে আসছে। এরপর আমরা লাস্ট নেম, চলে আসছে লাস্ট নেম। এরপর আমরা কি করছিলাম, কান্ট্রি দিছিলাম, চলে আসছে। সিটি, সিটি দিয়ে দিলাম। এরপর পোস্টাল কোড দিলাম, ট্রানজাকশন আইডি দিয়ে দিলাম। আচ্ছা, আর কি কি করতে বলছে এই জায়গায় যদি ডকে দেখি, আইটেমস এটা লাগবে না, এটুক দিছি। আমাদের এখন পারচেসটা আমি সেট আপ করে দিয়ে এটা জাস্ট দিয়ে দিলে হয়ে যাবে, আর তেমন কিছু করতে হবে না। নিচে যাব, এটা জাস্ট কেটে দিব, কেটে দিয়ে পারচেসটা ধরাই দিব। ট্রিগার আমাদের কি, পারচেস ট্রিগার, দিয়ে সেভ দিয়ে দিলাম। তাহলে আমাদের এখান থেকে ইভেন্ট গুলো সেট আপ করা হয়ে গেল, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, বিগিন চেকআউট, অ্যাড টু কার্ট, আর একটা কি, যে আমাদের পেজ ভিউ যেটা ছিল। তো পারচেসটা এখানে এরকম হয়ে আসছে কেন, এস এস এফ বি পারচেস দিয়ে এখান থেকে সেভ দিয়ে দিলাম।
আচ্ছা, এখন ডকের মধ্যে যদি যাই দেখি আমাদের এগুলো ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য আমরা দিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। আর এখন আমরা কি করলাম, আমাদের যে ইভেন্ট গুলো আছে ইভেন্ট গুলো সেট আপ করা হয়ে গেল। এখন আমরা যদি এই জিনিসটা যদি পড়ি, এই জিনিসটা পড়লে আমাদের হয়ে যাবে। যেমন দেখেন, এতক্ষণ আমরা সার্ভার সাইড মানে সার্ভার কন্টেনারটা ক্রিয়েট করলাম, আমাদের যে সার্ভার কন্টেনারটা ছিল সেই সার্ভার কন্টেনারটা ক্রিয়েট করছি এবং ওটা স্টেপ ডট আই এর সাথে কি করছি, কানেক্ট করছি। প্রথমে আমরা কি করলাম, আমাদের ট্যাগ ম্যানেজার থেকে আমাদের যে সার্ভার একটা কন্টেনার তৈরি করলাম, ওই কন্টেনারটা আমরা কি করলাম স্টেপ ডট আই এর সাথে, অর্থাৎ আমাদের যে এক্সট্রা যে আমাদের একটা সার্ভার আছে ওই সার্ভারের সাথে কানেক্ট করে দিলাম, যেন ডাটাগুলো কি সেখানে আমাদের কি হয়, স্টোর হয়। এরপর ব্রাউজার সাইট থেকে সার্ভার সাইটের জন্য আমরা ট্যাগ গুলো কি করলাম, তৈরি করলাম। অর্থাৎ সার্ভার সাইট ট্র্যাকিং এর জন্য আমাদের যে ট্যাগ গুলো দরকার সেই ট্যাগ গুলো আমরা কোথায় তৈরি করলাম, এই ব্রাউজার সাইটের মধ্যে আমরা সেগুলো তৈরি করলাম। আচ্ছা, এরপর কি করলে প্রিভিউ দিলে দেখা যাবে ব্রাউজার সাইট থেকে ডাটা সেন্ড হচ্ছে সার্ভার সাইটে। মানে আমরা যদি প্রিভিউ দিই তাহলে আমাদের কি, প্রিভিউ দিয়ে দেখলাম আমাদের ডাটাগুলো পারফেক্টলি কাজ করতেছে সার্ভার সাইট ট্র্যাকিং এর জন্য। এখন আমাদের সার্ভার সাইট থেকে ডিফাইন করে দিতে হবে যে আমি ডাটা কার কাছে পাঠাবো। মানে আমার এখানে যে আমি এই প্রিভিউটা দিলাম, এই প্রিভিউ দিয়ে দেখতেছি যে আমার কি এই ব্রাউজার থেকে ডাটাগুলো সার্ভারে যাচ্ছে, মানে কি আমার সার্ভার কন্টেইনারটাতে যাচ্ছে। তো এই সার্ভার কন্টেইনার থেকে আমাকে ডিফাইন করে দিতে হবে যে আমি এই সার্ভার থেকে ডাটাগুলো কার কার কাছে পাঠাবো। তো আমি ফেসবুক পিক্সেলের কাছে পাঠাবো, তাই না? তো সেই ফেসবুক পিক্সেলের জন্য পাঠানোর আমাদের একটা ছোট্ট একটা কাজ করতে হবে, যে সেটিংসটা এই জায়গায় দেওয়া আছে। তাহলে কোথায়, গো টু সার্ভার কন্টেনার। তাহলে আমাদের এখন কাজ হলো সার্ভার কন্টেনারে, ব্রাউজার কন্টেনারে আর কোনো কাজ নাই, মনে করেন সার্ভার কন্টেনারে গেলাম। এই হলো সার্ভার কন্টেনার। এই জায়গায় কি বলছে, যে তুমি একটা ট্যাগ নাও, তারপর একটা নিউ এ যাও, তারপর কমিউনিটি টেমপ্লেটে যাও। তাহলে আমরা এখান থেকে একটা ট্যাগ নিলাম সার্ভার কন্টেনার থেকে, যে লেখাই আছে এখানে ক্লায়েন্টস, তার মানে এটা সার্ভার কন্টেনার। এখানে গেলাম, একটা নিউতে গেলাম, ট্যাগ নিলাম, ট্যাগ নিয়ে কমিউনিটি টেমপ্লেটে গেলাম। তারপর কি করতে বলছে, সার্চ করো কনভার্সনস এপিআই ট্যাগ, এটাকে ট্যাগটা তুমি সার্চ করো। গেলাম এই জায়গায়, এখান থেকে জাস্ট আমি সার্চ করব। আচ্ছা, দিয়ে এখান থেকে আমরা যে এটা আছে না যে কনভার্সন এপিআই ট্যাগ, এটা আমরা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট অ্যাড করে দেবো, অ্যাড ওয়ার্কশপ দিয়ে অ্যাড করে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের এখানে দেখেন কিছু ডাটা চাচ্ছে, যে কি বলতেছে তুমি এখানে পিক্সেল আইডিটা দাও। তাহলে ডকটাতে দেখি, ডকে বলছে যে পিক্সেল আইডি দিতে হবে কোথায়, ফ্রম পিক্সেল সেটিংস। তাহলে আমাদের পিক্সেলের ইভেন্ট ম্যানেজারে আসলাম, আমাদের পিক্সেল কোনটা ছিল, এটা ছিল। এটা থেকে তুমি সেটিংসে যাও, গেলাম সেটিংসে। সেটিংসে গিয়ে এখান থেকে আমাদের পিক্সেলের আইডিটা পাবো, এটা কপি করলাম, কপি করে এই জায়গায় বসাই দিলাম। এরপর বলছে কি যে এপিআই অ্যাক্সেস টোকেন লাগবে। তাহলে ডকে দেখি এটা কোন জায়গায় পাবো, ডকে লেখা আছে কি অ্যাক্সেস টোকেনটা পাবা তুমি ফ্রম পিক্সেল সেটিংস, তোমার পিক্সেলের সেটিংস থেকে পাওয়া। সেখানে কনভার্সন এপিআই নামে একটা জায়গা আছে, সেই জায়গায় তুমি জেনারেট অ্যাক্সেস টোকেন পাবা। তাহলে এই জায়গায় যাই, এই জায়গায় গিয়ে একটু যদি নিচে যাই, নিচে গেলে আমাদের কনভার্সন এপিআই নামে একটা জায়গা পাবো, এই যে কনভার্সন এপিআই। এর নিচে যদি আমরা যাই, এই জায়গায় দেখতে পাবো কি জেনারেট অ্যাক্সেস টোকেন, ক্লিক করলাম। ক্লিক করে এই টোকেনটা আমরা কপি করব, কপি করে এই জায়গার মধ্যে দিয়ে দিব, দিয়ে দিলাম। এরপর কি বলছে, টেস্ট ইভেন্ট কোড। তাহলে টেস্ট ইভেন্ট কোডটা কই পাবো, টেস্ট ইভেন্ট কোডটা তুমি কই বলছে, ফ্রম পিক্সেলে পাবা, টেস্ট ইভেন্টে পাবা। তাহলে আমার পিক্সেল থেকে টেস্ট ইভেন্টে গেলাম, টেস্ট ইভেন্ট থেকে এখানে আমি আমার এই যে এখানে একটা কোড পাবো, এই কোডটা কপি করলাম, কপি করে এই জায়গায় বসাই দিলাম। কোথায় কি আছে না আছে সব দেওয়া আছে। এরপর কি বলছো, তুমি এনাবল করো, কোনটা এনাবল করো, যে তোমার এফবিপি এফবিসি এনাবল করো, আর একটা তোমার ইভেন্ট ইনহ্যান্সমেন্ট যেটা আছে সেটা তুমি এনাবল করে দাও। তাহলে আমাদের যে এই জায়গায় যদি যাই, এই যে আমাদের এফবিসি এফবিপি এটা করে দিলাম, এটা আমার ইনহ্যান্সমেন্টটা করে দিলাম। আর কি করতে বলছে দেখি, এরপরে তুমি ট্রিগারে চলে যাও। তার মানে আমাদের এখানে কাজ শেষ। এটা আমরা এখন এই যে ট্রিগার, ট্রিগারে গেলাম। ট্রিগারে গিয়ে আমাকে কি বলছে, এখানে যদি দেখি ট্রিগারে তুমি যাও, ট্রিগারে গিয়ে নিউ প্লাসে ক্লিক করো, তারপর কাস্টমে যাও, সাম ইভেন্ট নাও। তাহলে আমি এখানে কি করব, প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমাকে এখান থেকে নতুন একটা নিতে বলছে, যেটার নাম কাস্টম। নিলাম কাস্টম। কাস্টম ইভেন্ট থেকে কি বলছে, তুমি সেটা সাম ইভেন্ট করো, কাস্টম ইভেন্ট থেকে সাম ইভেন্ট করো। এই যে আমি এখান থেকে সাম ইভেন্ট দিলাম। সাম ইভেন্ট দিয়ে কি বলছে, যে তুমি
ইভেন্ট নেম থেকে ম্যাচ রিজেক্ট করো। আচ্ছা, ম্যাচ রিজেক্ট বলতে কি বোঝায়? ম্যাচ রিজেক্ট হলো কি, যে এখানে আমি এই যে এটা ইভেন্ট নেম থাকবে, এখান থেকে ম্যাচ রিজেক্ট। ম্যাচ রিজেক্ট মানে আমি এখানে যেই ইভেন্ট গুলো এখানে বলে দিব যে তুমি এই সার্ভার সাইড থেকে আমার ফেসবুকে শুধুমাত্র পেজ ভিউ ইভেন্টটা পাঠাবা, ভিউ কন্টেন্ট পাঠাবা, অ্যাড টু কার্ট পাঠাবা, বা যেই যে ইভেন্ট গুলো আমি পাঠাইতে চাই সেটা আমি এখানে লিখে দিতে হবে। তো সেটা হচ্ছে কি আমাদের ম্যাচ রিজেক্ট। তো এখানে আমাদের এটা লেখা আছে যে কোডটা, যেমন এখানে একটা পেজ ভিউ, তারপর একটা পাইপ দেওয়া আছে ভিউ কন্টেন্ট বা ভিউ আইটেম, তারপর একটা পাইপ দেওয়া আছে অ্যাড টু কার্ট। তো এটা আপনারা জাস্ট কপি করবেন, কপি করে কি করবেন, এই জায়গার মধ্যে বসাই দিবেন। বসাই দিলাম, শেষ কাজ। আর সেভ দিতে বলতেছে কি যে এফবি কেপিআই, জাস্ট এটাকে আমি এখান থেকে সেভ করে দিলাম যে এফবি কেপিআই ইভেন্ট, দিয়ে সেভ করে দিলাম। তাহলে আমি এখান থেকে ডিফাইন করে দিলাম যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট গুলো তুমি আমার কোথায় পাঠাবা, পেজ ভিউর মধ্যে পাঠাবা। এখান থেকে সেভ করে দিই, সেভ। আচ্ছা, এখন আমাদের এই জায়গার মধ্যে আমরা এটা সেট আপ করে দিলাম। এখন আমাদের এখানে এই সার্ভার সাইডের মধ্যে আসবে, সার্ভার থেকে আমাদের কোথায় চলে যাবে, যে পিক্সেল গুলো এখানে আমরা সেট আপ গুলো করলাম সেই পিক্সেলের এখানে আমাদের চলে যাবে। তো এখানে আরো একটা ছোট্ট সেটিংস আছে, এই সেটিংসটা করে দিলে শেষ। যেমন এখানে দেখেন ইভেন্ট আইডি, ইভেন্ট আইডিটা আমরা কি করছি, আমাদের ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি আমরা এই দেখেন সার্ভারের জন্য করছি, সার্ভারের জন্য ইভেন্ট আইডি দিছি, সার্ভারের জন্য ইভেন্ট আইডি দিছি, সার্ভারের জন্য ইভেন্ট আইডি দিছি, সার্ভারের জন্য ইভেন্ট আইডি দিছি। তো আমাদের কি বললাম যে আমাদের যদি ব্রাউজার সাইড থেকেও যদি আমাদের ডাটা যায়, সার্ভার সাইড থেকেও যদি ডাটা যায়, তাহলে সেটা তো ডাবল ডাটা হয়ে যাবে। তো এটা তো আমাদের ডিডুপ্লিকেট করতে হবে, তাই না? তো এই ডুপ্লিকেট করার জন্য আমাদের এই ইভেন্ট আইডিটা দেওয়া হয়। তো যখন ব্রাউজার সাইড থেকে ইভেন্ট আইডিটা আমার পাবে এবং সার্ভার সাইড থেকে যখন আমার ইভেন্ট আইডিটা পাবে, যখনই দেখবে যে দুইটার ইভেন্ট আইডি সেম হয়ে গেছে, তখন সে সেটা ডিডুপ্লিকেট করে দিবে। তাহলে এই ইভেন্ট আইডিটা আমরা কোথায় সেট করলাম, শুধুমাত্র সার্ভারের জন্য সেট করছি, মানে সার্ভার ইভেন্ট গুলোর জন্য আজকে। কিন্তু এর আগে যখন ব্রাউজার গুলো করছিলাম তখন কিন্তু আমরা করি নাই। তাহলে ব্রাউজারের সাথেও কিন্তু আমাদের এই ইভেন্ট আইডিটা সেট আপ করে দিতে হবে। তাহলে এটা নিচে যদি যাই, এই যে এখান থেকে ইভেন্ট আইডিটা আমরা কি করব, প্রতিটা ব্রাউজার যে ট্যাগ গুলো আছে, এই ব্রাউজার ট্যাগ গুলো এগুলোতেও আমরা করে দিব। তাহলে ব্রাউজারের ক্ষেত্রে আমরা পেজ ভিউতে যাই, পেজ ভিউতে গিয়ে আমরা কোথায় যাব, এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এখান থেকে আমাদের মোর সেটিংস এ পাবো এই যে ইভেন্ট আইডি। তাহলে ইভেন্ট আইডিটা আমরা কি করব, আমাদের এই ইভেন্ট আইডিটা বসাই দিব। যে ইভেন্ট আইডি আছে না, এই ইভেন্ট আইডিটা এখান থেকে বসাই দিব। দিলাম যে, এখানে দিলে আমাদের ইভেন্ট আইডি পেয়ে যাবো। এই যে ইভেন্ট আইডি দিয়ে সেভ করে দিলাম। এটা আমাদের পেজ ভিউর জন্য হলো, কিসের, যেটা আমাদের ব্রাউজার সাইড ট্র্যাকিংটা করছিলাম। এরপর আমাদের যদি ভিউ কন্টেন্টে যাই, ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্টে গিয়ে এখান থেকে আমাদের মোর সেটিংসে গিয়ে ওই ইভেন্ট আইডিটা আমরা দিয়ে দিই, জাস্ট সার্চ করলে হয়ে যাবে। তাহলে আমাদের ব্রাউজার থেকে যে ইভেন্ট আইডিটা পাবে, সার্ভার থেকে আমাদের যে ইভেন্ট আইডিটা পাবে, দুইটা ইভেন্ট আইডি যখন এক হয়ে যাবে, তখন আমাদের ডিডুপ্লিকেট ওটা হয়ে যাবে, অর্থাৎ আমরা কি ডাবল ডাটা আর পাবো না। একটু কাটার জন্য দিলাম। ক্লাসটা আপনাদের একটু লং হচ্ছে, এটা আমি আগেই বলে দিচ্ছি, কারণ এটা 2-3 বার ক্লাসটা দেখবেন। দরকার হলে আপনাদের এক্সট্রা ভাবে আলাদা আরো কোনো সাপোর্ট দেওয়া হবে, তারপরে ক্লাসটা 2-3 বার দেখে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। আর এই ডকটা দেখে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবেন। একবার প্র্যাকটিস করে ডিলিট করবেন, ডিলিট করে আবার প্র্যাকটিস করবেন, আবার ডিলিট করবেন, আবার প্র্যাকটিস করবেন। তাহলে এগুলো সবকিছু মুখস্থ হয়ে যাবে। আর স্টেপ বাই স্টেপ আমাদের এখানে ডকের মধ্যে দেওয়া আছে, কোন জায়গা থেকে কোন জায়গায় যাইতে হবে সবকিছু দেওয়া আছে। ইভেন্ট আইডি দিয়ে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। এখন আমাদের কাজ টোটালি ডান। অর্থাৎ আমাদের এর আগে ফেসবুক কনভার্সন এপিআই ব্রাউজার সাইড দেখছিলাম, আজকে সার্ভার সাইড দেখে ফেললাম। যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার ফেসবুক ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট দুইটাই লাগবে, তাহলে আমরা এই পর্যন্ত, এখন পর্যন্ত যে সেট আপ গুলো দেখাইলাম, যত কিছু দেখাইলাম সবকিছু সেট আপ করে দিবেন। এখন আমি যদি এটা সাবমিট দিই, পাবলিশ,
তাহলে এখান থেকে যদি আমি কন্টিনিউ দিয়ে দিই, তার মানে এটা আমার পাবলিশ হয়ে যাবে। তো আগের যেগুলো আমার প্রিভিউ ছিল, এই প্রিভিউ গুলো আমি বাদ দিয়ে দিলাম। প্রিভিউ বাদ দিয়ে আমি আমার এইটাকে এই জায়গায় নিয়ে আসলাম, ইভেন্টটাকে নিয়ে এসে আমি এখান থেকে কি করব, জাস্ট জিনিসগুলো দেখবো যে এটা আমার প্রপারলি কাজ করতেছে কিনা। আচ্ছা, এটা আমার সাবমিট ডান। ওয়ার্ক স্পেসে গেলাম, ওয়ার্ক স্পেস থেকে এখন আমি এটা প্রিভিউ দিলাম, দিয়ে কানেক্টসে ক্লিক করলাম। কানেক্টসে যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের পেজ ভিউ করলাম, তাহলে আমাদের এখানে একটা ইভেন্ট আসবে। সেটা কি? পেজ ভিউ। পেজ ভিউ আমাদের এটা ব্রাউজার সাইডের, এটা সার্ভার সাইডের, দুইটাই আমাদের কাজ করতেছে। তো এরপরে যদি আমি ভিউ কন্টেন্ট করি, আচ্ছা এটা একটা রিলোড দিয়ে দিই। ভিউ কন্টেন্ট করলাম, ভিউ কন্টেন্ট করলে আপনারা এই পিক্সেলের মধ্যে এই জায়গায় দেখতে পাবেন, কিন্তু এটা এখন আসতেছে না কেন বুঝলাম না। ভিউ কন্টেন্ট আমাদের এখান থেকে দেখবেন যে ভিউ কন্টেন্ট দুইটা ফায়ার করছে, এবং আমাদের যে পিক্সেল হেল্পারটা আছে সেটাও দেখবেন যে কাজ করতেছে। অ্যাড টু কার্টে যদি যাই, এটা ব্লক করে দিয়েছে কেন? অ্যাড টু কার্টও আমাদের কাজ করতেছে। এই যে অ্যাড টু কার্ট করলাম, এটা আপনারা এখানে পিক্সেলটা অন করে এখানে টেস্ট ইভেন্টে যাবেন, টেস্ট ইভেন্টে গেলে পেয়ে যাবেন। আচ্ছা, এই যে আসা শুরু করছে। আবার পেজ ভিউ দিই বা ভিউ কন্টেন্ট দিই, আর এটাও প্রিভিউ দিই। সার্ভারটা আছে না, সার্ভারটাও প্রিভিউ দিই। সার্ভারটা প্রিভিউ দিয়েও দেখি যে আমাদের এখানে ডাটা আসতেছে কিনা প্রপারলি। আচ্ছা, এটা প্রথম থেকে প্রিভিউ দিই, তাহলে আপনাদের একবারে ক্লিয়ার হবে। এটা একবারে ক্লিয়ার করে দিচ্ছি, ক্লিয়ার করে ফার্স্ট থেকে দেখাচ্ছি, তাহলে এই জিনিসটা আপনাদের ক্লিয়ার হবে। তো এটা আমাদের ব্রাউজারের, এখান থেকে আমরা সার্ভার একটা ওপেন করি, দিয়ে দুইটাই প্রিভিউ দিব, ব্রাউজারও প্রিভিউ দিব, সার্ভারও প্রিভিউ দিব। তাহলে ব্রাউজারটা প্রিভিউ দিলাম, প্রিভিউ, আর সার্ভারটাকে মনে করেন এই পাশ থেকে প্রিভিউ দিই, এই প্রিভিউ দিলাম। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হইলো, এখান থেকে আমাদের একটা পেজ ভিউ হইলো। পেজ ভিউটা আমরা এখান থেকে দেখতে পাইলাম, আমাদের সার্ভারের যে প্রিভিউটা দিছিলাম সেই সার্ভারেও আমাদের পেজ ভিউটা কাজ করতেছে। এরপর এখান থেকে যদি ভিউ কন্টেন্ট দেই, আচ্ছা ভিউ কন্টেন্ট দিলাম, আমাদের এখানে ভিউ কন্টেন্টটা কাজ করতেছে। এখানে যদি দেই আমরা, আমাদের সার্ভারেও কি, আমাদের সার্ভারেও ডাটা আসতেছে, ভিউ আইটেমটা আসতেছে। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের ভিউ কন্টেন্ট কাজ করে। এরপরে যদি আমরা অ্যাড টু কার্ট করি,
অ্যাড টু কার্ট করলে দেখবো আমাদের এখানেও অ্যাড টু কার্টটা কাজ করতেছে। এই যে অ্যাড টু কার্ট আমাদের ফায়ার হয়েছে, ভালোভাবেই এটা কাজ করতেছে। এবং যদি আমরা এখানে যাই, এখানেও আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাড টু কার্ট কাজ করে, এই যে অ্যাড টু কার্ট কাজ করতেছে। তাহলে আমাদের এখানে কি ডাটাগুলো ভালোভাবে আসতেছে। এই যে আমাদের অ্যাড টু কার্টটা দেখেন, এখানে মজার বিষয় দেখেন যে এটা ডিডুপ্লিকেট হয়ে গেছে। তার মানে কি, যে আমার ডাটাটা এখানে কোথা থেকে আসছে, এই ডাটাটা আমার সার্ভার থেকে আসছে, এটা আমার ব্রাউজার থেকে আসছে। তাহলে দুই জায়গা থেকে যখন আসছে, যখন এটা আমাদের ইভেন্ট আইডিটা মিলে গেছে, তখন এটা ডিডুপ্লিকেট করে দিচ্ছে যে আমার শুধুমাত্র ব্রাউজার থেকেই ডাটাটা দাও, সার্ভার থেকে তেমন তোমার দরকার নাই, তুমি এটা ডিডুপ্লিকেট করে দাও। তো সেম ভাবে পেজ ভিউটা এখানে দেখেন, এখানে আমাদের কি ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকেও আসছে, ভিউ আইটেম ব্রাউজার থেকেও আসছে, সার্ভার থেকেও আসছে। এবং আমাদের ইভেন্ট আইডি গুলো কি সেম, দুইটার ইভেন্ট আইডি সেম হয়ে যাচ্ছে। তো যখনই সেম হচ্ছে তখন সেটা ডিডুপ্লিকেট করে দিচ্ছে। তার মানে কি, আমার এক জায়গা থেকে তুমি আমাকে দাও, আমার ডাবল দেওয়ার দরকার নাই। ডাবল দিলে তো আমার এখানে বেশি হয়ে যাবে, যে পারচেস করবে মনে করেন 50 জন, কিন্তু আমার এখানে দেখাবে 100 জন। তো সেই জন্য আমাদের ইভেন্ট আইডি দিয়ে সেটা কি করছি আমরা, ডিডুপ্লিকেট করে দিছি। এখন যদি আমি এখান থেকে পারচেস করি, মনে করেন এখান থেকে গেলাম, গিয়ে যদি আমি পারচেস করি, চেক আউটে যাই আগে, চেক আউটে গিয়ে আমি এখান থেকে যদি দেখি যে আমার ইনিশিয়েট চেক আউটটা কাজ করতেছে, এই যে আমাদের বিগিন চেক আউটটা কাজ করে, ঠিক আছে। এবং এখানে যদি আমরা যাই, এখান থেকে আমরা এই যে ইনিশিয়েট চেক আউটটা পেয়ে গেছি। এবং এটা দেখবেন যে ডিডুপ্লিকেট এখনই হয়ে যাবে। আর এখানে যদি আমরা যাই, এখান থেকেও দেখতেছি যে আমাদের বিগিন চেক আউটটা কাজ করতেছে। তার মানে কি, সবকিছুই আমাদের প্রপারলি কাজ করে। তো এখানে আমাদের ডাটা দিয়ে দিলাম, ডাটা দিয়ে আমি প্লেস অর্ডারে করে দিলাম। প্লেস অর্ডার হয়ে গেল, আমাদের এখানে পারচেস একটা চলে আসবে। এই যে আমাদের পারচেস একটা হয়ে গেছে। এই যে পারচেস, দুইটা পারচেস আমাদের কি কি ছিল, যে একটা আমাদের ব্রাউজারের জন্য, একটা সার্ভারের জন্য। এখানে যদি আমরা সার্ভারটা দেখি, এই জায়গায় আমাদের পারচেসটা হয়ে গেছে, পারচেস ইভেন্ট কাজ করতেছে। এবং আমাদের যদি এখানে যাই, এখান থেকেও দেখবো যে আমাদের পারচেস হয়ে গেছে। তাহলে আমাদের ইনিশিয়েট চেক আউটটাও কি ডিডুপ্লিকেট হয়ে গেছে। তাহলে আমাদের প্রতিটা ইভেন্ট কিন্তু আমাদের এখান থেকে ডিডুপ্লিকেট হচ্ছে। তো আপনাদের এই সেট আপটা করার পর এখান থেকে স্ক্রিনশট গুলো নিবেন, নিয়ে জমা দিবেন যে ডিডুপ্লিকেট গুলো হচ্ছে কিনা। অর্থাৎ আপনাদের আজকে স্ক্রিনশট প্রায় 40, 50টা, 60টা হয়ে যাবে, সবগুলো স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন। তো ক্লাসটা অনেক লং হয়ে গেল আজকে। তো এটা অনেকেরই আপনাদের হয়তো বা বুঝতে অসুবিধা হবে, 2-3 বার দেখবেন। এবং আমাদের যে ডকটা আছে, ডক অনুযায়ী কাজগুলো করবেন, আশা করি হয়ে যাবে। এখন কি কোশ্চেন আসছে বলেন। হ্যাঁ, কাস্টমারের কাজগুলো আমি যেভাবে দেখালাম সেম টু সেম ভাবেই কাস্টমারের কাজ করবেন, আপনাদের ক্লায়েন্টের। ভাইয়া ক্লাস ওয়ান থেকে যা যা করাই মানে করছেন ওইভাবে কি কাস্টমারের কাজকে সাবমিট করব? হ্যাঁ, ক্লাস 1 থেকে আজকে পর্যন্ত আপনাদের, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার ব্রাউজার সাইড সার্ভার সাইড ট্র্যাকিং লাগবে, তাহলে আজকে পর্যন্ত যা শিখাইলাম তা করে দিবেন। শুধুমাত্র যদি ব্রাউজার সাইড বলে, তাহলে লাস্ট ক্লাস পর্যন্ত, অর্থাৎ গত ক্লাস পর্যন্ত যা কিছু শেখানো হয়েছে সেটা পর্যন্ত আপনাদের ব্রাউজার সাইড ট্র্যাকিংটা সেট আপ করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, বুঝতে পারছি। আর এই ডকটা আমি দিয়ে দিব আপনাদের, এই ডকটা কাউকে দেবেন না। এই ডকটা আমি ক্লাসের যে কমেন্ট বক্সে ডকটা দিয়ে দিব, এই ডক অনুযায়ী সবগুলো কাজ করবেন। আমি কিন্তু এই ডকটাতে সিরিয়াল বাই সিরিয়াল, লাইন বাই লাইন কাজগুলো করলাম, এটাতে কোথায় ক্লিক করতে হবে, তারপর এটা, তারপর এটা। এটা এমন না যে এখান থেকে একটা কাজ করলাম, জাম্প দিয়ে আবার এই জায়গায় চলে গেছি, এই জায়গায় জাম্প দিয়ে আবার এই জায়গায় চলে গেছি, এরকম না। একবারে সিরিয়ালি সবগুলো করছি। শুধুমাত্র একটা একটা করে দেখবেন। আবার আপনারা এই নোট পায়ে যে আপনারা যে নোট করবেন না, এমনটা না। এই নোটটা কি, এই নোটটা আপনারা আমার মতো আমি সাজাইছি, কিন্তু আপনি কিভাবে বুঝতেছেন বা কিভাবে আপনি বুঝবেন, সেটা আপনার মতো আপনি নোট করে সাজাবেন। এই যে আমি একটা নোট দিয়ে দিলাম, এটাই আপনি রেখে দিলেন, এরকমটা না। এটা আপনার হচ্ছে কাজের ক্ষেত্রে। কিন্তু আপনি যে কাজটা করবেন স্টেপ বাই স্টেপ, না দেখায় যে কাজটা করবেন বা কিভাবে বুঝলেন, কিভাবে কি করলেন, সেটা আপনি আপনার জন্য আলাদাভাবে একটা নোট সাজাবেন। বুঝতে পারছেন? তো কোশ্চেন না থাকলে আমরা আজকে অফ করে দিই। আর আপনাদের কোশ্চেন থাকলে সবগুলো কোশ্চেন আমাদের
বলবেন, গ্রুপে জানাই দিবেন, আমাকে পার্সোনালি মেসেজ ভাইয়া আর করবেন। ক্লাস কয়টা রয়েছে আমাদের? জানি না, 25টার মতো মনে হয় ক্লাস হবে। কয়টা হলো? আজকে তো ক্লাস 7। তাহলে বাকিগুলো হবে আরো। ঠিক আছে, তাহলে ভালো থাকেন।